হ্যালো বন্ধুরা, সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের এই সায়েন্সের ক্লাস শুরু করছি। আজকের সায়েন্সের ক্লাস মূলত সামনে যে ডব্লিউবিএসএসসি এবং আরআরবি গ্রুপ ডির পরীক্ষা আছে সেটাকে টার্গেট করে। তাছাড়া তোমরা যে কোনো ধরনের পরীক্ষার প্রস্তুতি নাও না কেন, সায়েন্সের ওপর থেকে যেসব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেইগুলো কিন্তু নিয়ে এসেছি। টোটাল 100টা কোশ্চেন রয়েছে। ধীরে ধীরে আমরা বিস্তারিত আলোচনা করে এগিয়ে যাব। পুজোর পরেই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ফিল আপ শুরু করতে পারবে এবং আরআরবি গ্রুপ ডি 17ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। সুতরাং সেই হিসাবে কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। আজকের সায়েন্স ক্লাস 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পাবে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, মানুষের ফুসফুস থেকে বের হওয়া নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত থাকে? 3.2%, নাকি 5.9%, নাকি 2.3%, নাকি 4.4%? চারটে অপশন রয়েছে। তোমাদের আগে বলে রাখি যে নিঃশ্বাস এবং প্রশ্বাস এই দুটো কাকে বলে তোমরা আগে বলো তো। প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন আমাদের ফুসফুসে প্রবেশ করে। নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে CO2 ফুসফুস থেকে নির্গত হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখন এই নিঃশ্বাসে, আমাদের নিঃশ্বাসে CO2 কত শতাংশ পরিমাণ রয়েছে? আগে বলো, বায়ুমণ্ডলের মধ্যে CO2 কত % রয়েছে? CO2 আছে কোনো জায়গায় তোমরা 0.03% দেখবে, আবার কোনো জায়গায় 0.04%ও দেখতে পাবে। 2 নম্বর, অক্সিজেন বায়ুমণ্ডলে কত আছে? অক্সিজেন রয়েছে হচ্ছে 20.95%। নিয়ারেস্ট হিসাবে অনেক জায়গায় 21%ও লেখা থাকে। আর নাইট্রোজেন কতটা আছে, যেটা হামেশাই পরীক্ষায় আসে? নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 78.08%। এইটা আমাদের বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে। এইবার আমরা যখন নিঃশ্বাস ছাড়ি, এই নিঃশ্বাসে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 4.4%। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। পিডিএফ তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে, তবে পিডিএফ পাওয়ার জন্য কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে। আমি জানি না যে কতজন সিরিয়াস স্টুডেন্ট তোমরা দেখছো, সেই কারণে কিন্তু এই কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করতে হবে যে পিডিএফ লাগবে, তাহলে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দেবো। তাহলে মানুষের ফুসফুস থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 4.4%। সাধারণত প্রশ্বাসের সময়ে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত থাকে? 0.03 বললাম, বা 0.04% থাকে। ঠিক আছে, কিন্তু নিঃশ্বাসের সময় এটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, কারণ শরীরের বিপাকীয় প্রক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, সেই কারণে সেটা কিন্তু 4.4%-এ গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। ছেলেদের বয়ঃসন্ধিকালে ল্যারিংস বড় হয়ে গলার সামনের দিকে যে উঁচু অংশটি দেখা যায় তাকে কি বলে? চারটে অপশন: অ্যাড্রিনালিন, নাকি কণ্ঠমণি, নাকি কর্ণ, নাকি খাদ্যনালী। দেখো, কর্ণ যেটা সেটা তো ইরিলিভেন্ট একটা অপশন, কান তো হবেই না। এইবার তোমাদের দেখো অ্যাড্রিনালিন সম্পর্কে বলে রাখি। দেখো, এই অ্যাড্রিনালিন হলো এক প্রকার এপিনেফ্রিন হরমোন। ঠিক আছে, এপিনেফ্রিন। অ্যাড্রিনালিন গ্রন্থি আমাদের ঠিক কিডনির ওপর অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থির মেডুলাতে তৈরি হয়। এটা হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন হরমোন তৈরি হয়। শরীরে যদি কোনো প্রকার চাপযুক্ত বা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়, তখন কিন্তু এই মস্তিষ্ক এই অ্যাড্রিনালিন ক্ষরণ করে। এই যে বয়ঃসন্ধিকালে ল্যারিংস বড় হওয়ার কারণে গলার সামনে যে উঁচু অংশটি দেখা যায় সেটাকেই কণ্ঠমণি বা অ্যাডামস অ্যাপেল বলে। এখানে কিন্তু সঠিক উত্তর কণ্ঠমণি বা অ্যাডামস অ্যাপেল। এটি থাইরয়েড কার্টিলেজের বৃদ্ধিজনিত কারণে ঘটে এবং এর জন্যই কিন্তু পুরুষদের মধ্যে স্বরের পরিবর্তন হয়। ভয়েস পুরুষদের দেখবে অনেকটা মোটা শব্দ হয় এবং মহিলাদের ক্ষেত্রে কি হয়, সেটা কোমল শব্দ হয়। এই থাইরয়েড কার্টিলেজের বৃদ্ধির কারণে কিন্তু হচ্ছে। এটা অলরেডি এসএসসি এমটিএস এর 2023-এর ইভিনিং শিফটে আসা কোশ্চেন। সুতরাং বেছে বেছে গুরুত্বপূর্ণ 100টা কোশ্চেন এনেছি সায়েন্সের। তোমাদের সামনে যে পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল এসএসসি এবং আরআরবি গ্রুপ বি, যথেষ্ট হেল্পফুল হবে। পরের প্রশ্ন, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন হয়? দেখো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, নাকি কলিচুন এবং লবণ। আশা করি এটা সকলে পারবে। তোমাদের আগে বলে রাখি, গ্লুকোজের উৎস কি? কার্বোহাইড্রেট যুক্ত খাবার, সেখান থেকে কিন্তু বেশিরভাগ গ্লুকোজ পাওয়া যায়, যেমন গম, চাল, এখান থেকে কিন্তু গ্লুকোজ পাওয়া যায়। ঠিক আছে, শরীরে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট যদি না থাকে, তাহলে শরীর ফ্যাট ও প্রোটিন থেকে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু শরীরে গ্লুকোজ তৈরি করে।
গ্লুকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে শরীরে গ্লুকোজ তৈরি করে। যদি কার্বোহাইড্রেটের অভাব হয় তখন ফ্যাট আর প্রোটিন থেকে কিন্তু শরীর এটা অটোমেটিক তৈরি করে নেবে। ফ্রুক্টোজ কোথায় পাওয়া যায়? সাধারণত মিষ্টি জাতীয় ফল, ঠিক আছে, মধুর মধ্যে পাওয়া যাবে ফ্রুক্টোজ, ফলে পাওয়া যায় ফ্রুক্টোজ। এইগুলোকে যদি জলে দাও তাপ উৎপন্ন হবে না, কিন্তু কলিচুনকে যদি জলে দেওয়া হয় CaO এর সংকেত, তাহলে কিন্তু তাপ উৎপন্ন হবে। দেখো কলিচুন এবং জল CaO এবং H2O যদি বিক্রিয়া করে তাহলে তৈরি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH এর হোল 2 তৈরি হচ্ছে এবং তার সাথে কিন্তু তাপ শক্তি নির্গমন হচ্ছে। এই কলিচুন এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। CaO ক্যালসিয়াম অক্সাইড কলিচুন, এর সঙ্গে যদি জল মেশানো হয় তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং তাপ শক্তি উৎপন্ন হয়। সঠিক উত্তর হবে কলিচুন। পরের প্রশ্ন, খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে অ্যালুমিনিয়াম দ্বারা, লোহা দ্বারা, নাকি সীসা দ্বারা, নাকি ম্যাগনেসিয়াম দ্বারা? খবরের কাগজ দিয়ে যদি খাবার মোড়া থাকে তাহলে কিসের দ্বারা এটা দূষিত হতে পারে? খবরের কাগজে কি থাকে? খবরের কাগজে যে কালি ব্যবহার করা হয় সেখানে কিন্তু সীসার ব্যবহার করা হয়। এই সীসা বা পিবি বা লেড এইটা যখন খাবারের সাথে মেশে তখনই কিন্তু খাবার দূষিত হয়, শরীর খারাপ হবে, কিডনি জাতীয় সমস্যা তৈরি হবে। খবরের কাগজে যে ছাপার কালি থাকে সেখানে সীসা রয়েছে। সীসা কি? একটা ভারী ধাতু, বিষাক্ত ভারী ধাতু। এটা যখন খাবারের সংস্পর্শে আসে তখন সীসা খাদ্যে স্থানান্তরিত হয়, ফলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলবে। কিডনি, স্নায়ুতন্ত্র এবং প্রযোজন ব্যবস্থায় কিন্তু ক্ষতি হবে। পরের প্রশ্ন দেখো, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয়? আচ্ছা, এখানে অপশানে যে বায়ুমণ্ডল রয়েছে, তোমরা বলো বায়ুমণ্ডলের চাপ কিসের সাহায্যে মাপা হয়? বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। জলের গভীরতা মাপার যন্ত্রের নাম বলো তো? প্যাডোমিটার। এখন এই মনোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়, ঠিক আছে, সাধারণত গ্যাস, জলীয় বাষ্প এদের চাপ মাপা হয়। বিস্তারিত দেখো, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি বিস্তারিত আলোচনা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। দেখো, ম্যানোমিটার একটা যন্ত্র যেখানে গ্যাস এবং বাষ্পের চাপ মাপতে ব্যবহার করা হয়। এটি ইউ আকৃতির একটি নল দিয়ে গঠিত, সাধারণত পারদ বা জল থাকে। নলের এক প্রান্তে যে গ্যাসের চাপ পরিমাপ করতে হবে তার সাথে যুক্ত থাকে এবং অন্য প্রান্তটি বায়ুমণ্ডলের সাথে উন্মুক্ত থাকে। এই যে তরলের স্তম্ভে যে পার্থক্য হয় সেটার উপরে কিন্তু এই গ্যাসের চাপটা নির্ণয় করা হয়। তাছাড়া এখানেও লিখে দিয়েছি তোমাদের বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। পিডিএফ তোমরা পেয়ে যাবে, যারা কমেন্ট করবে তাদেরকে পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ এ কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ পিডিএফটা তোমরা পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখবো। পোকামাকড়ের গ্যাস বিনিময় করার জন্য বায়ুনালীর যে নেটওয়ার্ক সেটাকে কি বলে? এটা অলরেডি এসএসসি এমটিএস এর 2021 সালে আসা প্রশ্ন। বায়ুনালীর যে নেটওয়ার্ক সেটাকে কি বলে? ফুলকা বা গিলস, ডায়াফ্রাম, নাকি টাকিয়া, নাকি স্পাইরাকলস? দেখো, পোকামাকড়ের গ্যাস বিনিময়ের জন্য বায়ুনালীর যে নেটওয়ার্ক সেটাকে বলছে ট্রাকিয়া। ট্রাকিয়া হলো শ্বাস প্রশ্বাস ব্যবস্থার একটি অংশ। পোকামাকড়ের অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড অপসারণে সাহায্য করে হচ্ছে এই ট্রাকিয়া। গিলস কি? গিলস বা ফুলকা এটা কোথায় থাকে? এটা মাছের শ্বাসযন্ত্র। আর ডায়াফ্রাম এটা হচ্ছে স্তন্যপ্রায়ী প্রাণীদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে একটি পেশি, ঠিক আছে, শ্বাস প্রশ্বাসে সাহায্য করে একটা পেশি। আর এই স্পাইরাকলস এটা হচ্ছে ট্রাকিয়ার ঠিক বাইরের দিকে থাকে। ট্রাকিয়ার ঠিক বাইরের দিকে একটি ছিদ্র, এটাকে বলে স্পাইরাকলস। এর মাধ্যমে কিন্তু ট্রাকিয়াতে বাতাস প্রবেশ করে। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? দেখো, তোমাদের পরীক্ষায় কিন্তু এই নয় বা নাবাচক শব্দটা কিন্তু বেশি আসে, এইটা কিন্তু খেয়াল করতে অনেকেই ভুলে যায়। এখানে বলেছে পরিবর্তনের জন্য দায়ী নয়। অপশনগুলো দেখো, সিএফসি নির্গমন, কার্বন ডাই অক্সাইড নির্গমন, নাকি বৃক্ষচ্ছেদন, নাকি মিথেন নির্গমন? কোনটা এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? দেখো, সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন এটা ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী, কিন্তু বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য ডাইরেক্টলি দায়ী নয়। সিএফসি কিন্তু ডাইরেক্টলি দায়ী নয়, ঠিক আছে, কিন্তু কার্বন ডাই অক্সাইড, বৃক্ষচ্ছেদন এবং মিথেন গ্যাসের নির্গমন এটা কিন্তু জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, ঠিক আছে। এখানে দায়ী নয় জানতে চেয়েছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সিএফসি নির্গমন। ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী, কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়। দেখো, এই সিএফসি হলো একটি সিনথেটিক যৌগ। প্রাথমিকভাবে রেফ্রিজারেশন
এবং এয়ার কন্ডিশন এবং এরোসেল প্রোপোলেটে এই সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহৃত হয়। জিহ্বার পেছনে ষড়যন্ত্রের ওপরের অংশে অবস্থিত পাতার মতন আকৃতির তরুণাস্থির টুকরোকে কি বলা হয়? এটা এসএসসি সিজিএল 2021-এর আসা প্রশ্ন। জিহ্বার পেছনে ষড়যন্ত্রের ওপরে অবস্থিত পাতার মতন যে তরুণাস্থির অংশ সেটাকে কি বলা হয়? পিত্তথলি, ইলিয়াম, জেজুনাম নাকি এপিগ্লটিস? সঠিক উত্তর এপিগ্লটিস। জিহ্বার পেছনে এবং ষড়যন্ত্রের ওপরে অবস্থিত যে ছোট্ট অংশ, তরুণাস্থির মতন অংশ, সেটাকে বলা হয় এপিগ্লটিস। এপিগ্লটিস কি করে? খাদ্যনালীতে খাদ্য প্রবেশ আটকাতে সাহায্য করে ওই এপিগ্লটিস। ঠিক আছে, একটা তরুণাস্থির মতো অংশ খাদ্যনালীতে যাতে খাবার প্রবেশ না করে সেই জন্য এই এপিগ্লটিস কিন্তু সাহায্য করে। এবার পিত্তথলির কাজ বলো তো, পিত্তথলির কি কাজ? বা গল ব্লাডারের, এই গল ব্লাডারকে দেখতে অনেকটা ছোট ন্যাশপাতির মতন। মানুষের পেটের ডান দিকে এবং লিভারের ঠিক নিচে এইটা অবস্থিত, লিভারের নিচে অবস্থিত। পেটের ডান দিকে এবং লিভারের নিচে এই পিত্তথলি থাকে এবং পিত্তথলির কাজ হচ্ছে পিত্ত সঞ্চয় করা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চর্বি জাতীয় খাদ্য হজম করতে সাহায্য করে গল ব্লাডার। আর এখানে ইলিয়াম কি? ইলিয়াম হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের তৃতীয় এবং সর্বশেষ অংশ। ক্ষুদ্রান্তের শেষের দিকে প্রায় 3 মিটার পর্যন্ত এর দৈর্ঘ্য। হ্যাঁ, 3 মিটার। পিত্ত অ্যাসিড গুলো ওরা শোষণ করে নেয় এই ইলিয়াম। এই জেজুনাম কি? এটাও ক্ষুদ্রান্তের অংশ, ক্ষুদ্রান্তের দ্বিতীয় অংশ। ঠিক আছে, ক্ষুদ্রান্তের 3টে অংশ আছে। একটা হচ্ছে তোমাদের ডিওডেনাম, যেটা প্রথম অংশ, তারপরে হচ্ছে জেজুনাম এবং শেষ অংশ হচ্ছে ইলিয়াম। এগুলো হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে অবস্থিত। প্রত্যেকটা অপশনের কিন্তু ডিটেলস আলোচনা করে দিচ্ছি, পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। কমেন্ট করতে হবে অবশ্যই। কোন বিজ্ঞানী প্রথম ভিটামিন শব্দটি প্রস্তাব করেন? কোন বিজ্ঞানী প্রথম ভিটামিন শব্দটি প্রস্তাব করেন? 4টে অপশন, জেসি ড্রুমন্ড নাকি ক্যাশমির প্লাঙ্ক নাকি লুইস পাস্তুর নাকি এডওয়ার্ড জেনার? সঠিক উত্তর হলো ক্যাশমির প্লাঙ্ক। ক্যাশমির প্লাঙ্ক 1912 সালে ভিটামিন শব্দটি প্রবর্তন করেন। তিনি বিশ্বাস করতেন যে এই যৌগগুলি যেমন বেরি প্রতিরোধক, জীবন ধারণের জন্য একটি অত্যাবশ্যক, সেই জন্য এখানে অ্যামাইনো গ্রুপ আছে। এই ভিটামিনের মধ্যে অ্যামাইনো গ্রুপ আছে বলে তিনি এই ই শব্দটা কিন্তু ব্যবহার করেছেন, ভিটামিন। ঠিক আছে, তাই তিনি ভাইটাল অ্যামাইন, এইখান থেকে এই ভিটামিন শব্দটা তৈরি করেছেন। যদিও পরে ভিটামিনে কিন্তু অ্যামাইনো গ্রুপের অস্তিত্ব পাওয়া যায়নি। পরের প্রশ্ন, ভিটামিন শব্দে ই বাদ দেওয়ার প্রস্তাব কে করেন? ক্যাশমির প্লাঙ্ক কি করেছিল? অ্যামাইনো গ্রুপের জন্য ভিটামিনের মধ্যে ই শব্দটা রেখেছিল। পরবর্তীতে জানা যায় যে অ্যামাইনো গ্রুপের অস্তিত্ব নেই, সেই কারণে ইটা বাদ দেওয়া হয়েছে। সঠিক উত্তর হলো জেসি ড্রুমন্ড 1920 সালে। ক্যাশমির প্লাঙ্ক কি করেছিল? 1912 সালে ভিটামিন ই যুক্ত ভিটামিন শব্দটা লিখেছিল, যেটা ভাইটাল অ্যামাইন থেকে এসেছে এবং তিনি বিশ্বাস করতেন এর মধ্যে অ্যামাইনো গ্রুপের অস্তিত্ব ছিল। পরে যখন জানা গেল যে ভিটামিনের মধ্যে অ্যামাইনো গ্রুপের অস্তিত্ব নেই এবং সেটা 1920 সালে জেসি ড্রুমন্ড ভিটামিন শব্দ থেকে ই বাদ দেওয়ার প্রস্তাব করেন। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে জেসি ড্রুমন্ড। পরে প্রশ্ন, একটি বস্তুর ওজন সর্বাধিক হয় কখন? মেরুতে নাকি বিষুবরেখায় নাকি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে নাকি উপক্রান্তীয় অঞ্চলে? কোন অংশে কোনো বস্তুর ওজন সর্বাধিক? দেখো, সঠিক উত্তর হলো মেরুতে কোনো বস্তুর ওজন সর্বাধিক হয়, মেরুতে। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীর আকার পুরোপুরি গোলাকার নয়, কিছুটা চ্যাপ্টা ধরনের আছে। সেই কারণে মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবরেখার তুলনায় কিছুটা কাছে থাকে। মেরু অঞ্চল পৃথিবীর কেন্দ্রের অনেকটা কাছে থাকে। এই ধরনের, ধরো যদি পৃথিবী হয়, পৃথিবীর কেন্দ্র থেকে এই মেরু অঞ্চলের ডিস্টেন্সটা অনেকটা কাছে। ঠিক আছে, যেহেতু অভিকর্ষজ ত্বরণ জি পৃথিবীর কেন্দ্রের থেকে দূরত্বের উপর নির্ভরশীল, তাই মেরু অঞ্চল পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি থাকার কারণে জি এর মান বেশি হয়। এখন যদি বস্তুর ওজন ডব্লিউ হয় আর বস্তুর ভর যদি এম হয় আর অভিকর্ষজ ত্বরণ জি হয়, তাহলে কি হচ্ছে? ডব্লিউ ইজুকাল টু বস্তুর ওজন ইজুকাল টু এম জি। এম হচ্ছে ভর আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। যখন মেরু অঞ্চলে থাকবে এবং কেন্দ্রের কাছে, তাহলে সেখানে এই গ্র্যাভিটেশনাল ফোর্স বা জিটা বেশি হবে। জিটা বেশি হলে যথারীতি এর মানটাও বেশি হবে। সেই কারণেই বস্তুর ওজন মেরু অঞ্চলে বেশি হয়। যদি এখানে এই অঞ্চলে থাকতো, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স তো কম, এম তো একই থাকতো, এম এর ভ্যালু, বস্তুর ভর সেম থাকতো, কিন্তু জি এর মান যদি কমে যেত তাহলে যথারীতি এইখানে ডব্লিউর মান কম আসতো। সেই কারণে মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, 1 ন্যানোমিটার ইজুকাল টু কত মিটার? দেখো, 1 ন্যানোমিটার ইজুকাল টু
1/10⁹ মিটার, ঠিক আছে। 1/10⁻⁹ মিটার হচ্ছে 1 ন্যানোমিটার। ন্যানোমিটার কি? একটি দৈর্ঘ্যের একক, এবং 1 মিটারের 1 বিলিয়ন ভাগের সমান হচ্ছে ন্যানোমিটার। ন্যানোমিটার হচ্ছে 1 × 10⁻⁹, ঠিক আছে। পরের প্রশ্ন যাচ্ছি। অক্সিজেনের অভাবে পেশিকোষে পাইরুভেট ভেঙে ল্যাকটিক অ্যাসিড ও শক্তি উৎপাদনের প্রক্রিয়া কোথায় ঘটে? ব্যাকটেরিয়ায়, মাইটোকন্ড্রিয়ায়, ইস্টে, নাকি মানব পেশিকোষে? এটা অলরেডি এসএসসি সিএইচএসএল এর 2023-এর সেকেন্ড শিফটে আসা কোশ্চেন। সুতরাং বাছাই করা যেসব প্রশ্ন রয়েছে সেটাই কিন্তু এই ক্লাসে তোমরা দেখতে পাবে। 100টা গুরুত্বপূর্ণ কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল এসএসসি এবং আরআরবি গ্রুপ ডি, সামনে যারা আরআরবি এনটিপিসি সিবিটি 2 দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে। দেখতে থাকো পুরো ক্লাসটা। এই যে এখানে দেখো, পাইরুভেট ভেঙে ল্যাকটিক অ্যাসিড ও শক্তি উৎপাদন করে, এটা হচ্ছে মানব পেশিকোষে, ঠিক আছে। আমাদের মানব পেশিকোষে এই ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি উৎপন্ন হয়, আমরা ডিটেলসে দেখব। দেখো, অক্সিজেনের অভাবে মানব পেশিকোষের পাইরুভেট ভেঙে ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে অ্যানাবরিক শ্বসন বা ল্যাকটিক অ্যাসিড গাজন বলা হয়, ঠিক আছে। অ্যানাবরিক শ্বসনও বলা হয়। যখন তীব্র শারীরিক পরিশ্রমের সময় পেশিকোষে অক্সিজেন পৌঁছায় না এবং গ্লুকোজের অসম্পূর্ণ ভাঙনের ফলে ল্যাকটিক অ্যাসিড কিন্তু উৎপন্ন হয়। এবার দেখো বাকি যে অপশনগুলো ছিল, ব্যাকটেরিয়া, মাইটোকন্ড্রিয়া, ইস্ট, সেগুলো সম্পর্কেও ডিটেলস তোমাদের দিয়ে রেখেছে। দেখো, কিছু ব্যাকটেরিয়া আবার অ্যানাবরিক শ্বসনের মাধ্যমে পাইরুভেট থেকে ইথানল বা অন্যান্য যৌগ তৈরি করতে পারে। ল্যাকটিক অ্যাসিডও তৈরি করতে পারে কিন্তু কিছু ব্যাকটেরিয়া, ঠিক আছে। এখানে যেহেতু আমাদের পেশিকোষ ছিল সেই কারণে আমরা পেশিকোষটায় অপশানে করেছি, কিন্তু কিছু ব্যাকটেরিয়াও কিন্তু অ্যানাবরিক শ্বসন করতে পারে। দেখো, মাইটোকন্ড্রিয়াতে কিন্তু অ্যারাবরিক শ্বসন ঘটে। ব্যাকটেরিয়া, মানুষের পেশিকোষ, সেখানে অ্যানাবরিক, এখানে হচ্ছে অ্যারোবিক শ্বসন ঘটে। অ্যারোবিক শ্বসনটা কখন হয়? যখন অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভেট সম্পূর্ণভাবে ভেঙে কার্বন ডাই অক্সাইড, জল ও শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়াতে অ্যারোবিক শ্বসন ঘটে, কিছু কিছু ব্যাকটেরিয়া থেকে অ্যানোবেরিক, এবং মানুষের পেশিকোষে যখন আমরা প্রচন্ড পরিশ্রম করি তখন কিন্তু এই অ্যানাবরিক শ্বসনটা ঘটে। ইস্ট কোষে কি হয়? অক্সিজেনের অভাবে পাইরুভেট থেকে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তখন সেটা অ্যালকোহলিক গাজন নামে পরিচিত। বিভিন্ন অ্যালকোহল তৈরিতে কিন্তু এই ইস্ট যখন ব্যবহার করা হয়, ঠিক এইভাবেই কিন্তু ইথানল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। চলো আমরা পরের প্রশ্ন দেখব। শ্বাসক্রিয়া সম্পর্কে কোনটি সঠিক? দেখো, নিয়মিত ঐতিহ্যবাহী শ্বাস প্রশ্বাস অনুশীলন বা প্রাণায়াম ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে, নাকি শ্বাস নেওয়ার ক্ষমতা বা ইনহেলেশনের সময় পাঁজর উপরের দিকে উঠে যায় এবং ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়? কোনটা সঠিক বলা হয়েছে? যখন আমরা শ্বাস প্রশ্বাস অনুশীলন করি, ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বাড়ানো যায়। যারা সুইমার বা যারা প্রাণায়াম করে তাদের দেখবে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা অনেক বেশি। আর যখন আমরা ইনহেল করছি, শ্বাস নিচ্ছি, তখন আমাদের পাঁজর উপরের দিকে উঠে যায় এবং ডায়াফ্রামে যে পর্দাটা থাকে সেটা নিচের দিকে নেমে যায়, যাতে কিনা আরো বেশি পরিমাণে অক্সিজেন সম্পন্ন বায়ু আমাদের ফুসফুসে প্রবেশ করতে পারে। দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উভয়ই সঠিক, ঠিক আছে। দুটো বাক্যই এখানে সঠিক রয়েছে। পরের প্রশ্ন দেখো, এটা এসএসসি এনটিএস 2024-এ আসা প্রশ্ন। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে কোনটি বেশি পরিমাণে খেতে বলা হয়? প্রোটিন, মাছ, মাংস, নাকি আঁশযুক্ত খাবার? এখানে সঠিক উত্তর হচ্ছে আঁশযুক্ত খাবার। আঁশযুক্ত খাবার বা ফাইবার সমৃদ্ধ খাবার হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং মলকে নরম করতে সাহায্য করে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। ফল, শাকসবজি, গোটা শস্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। কিছু ক্ষেত্রে রেড মিট বা লাল মাংস বেশি পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্য বেশি হতে পারে, ঠিক আছে। প্রোটিন, মাছ, মাংস এগুলো শরীরের জন্য প্রয়োজনীয় হলেও কোষ্ঠকাঠিন্যতে এটা সাহায্য করে না। আঁশযুক্ত খাবার, ফাইবার সমৃদ্ধ খাবার, শাকসবজি, ফল, গোটা শস্য, এর মধ্যে এটা বেশি থাকে এবং কোষ্ঠকাঠিন্যতে সাহায্য করে। সিংহ, গরু, মানুষের ইত্যাদির হজম প্রক্রিয়াকে মুখ থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত বিভিন্ন অঙ্গ ব্যবহৃত হয়। এই হজম নালীর সবচেয়ে দীর্ঘ অংশটি কোনটি? এটি এসএসসি সিজিএল 2024-এ থার্ড শিফটে আসা প্রশ্ন। ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করা মনে হতে পারে একটু এরকম, তোমরা সার্চ করে 2024-এর থার্ড শিফটের কোশ্চেনে কিন্তু এটা পেয়ে যাবে। সিংহ, গরু, মানুষ ইত্যাদির যে হজম প্রক্রিয়ায় মুখ থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত যে বিভিন্ন অঙ্গ ব্যবহৃত হয়, তার মধ্যে সবচেয়ে দীর্ঘতম অংশ হলো ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। যদিও কিন্তু এর নাম ক্ষুদ্রান্ত মানে ছোট, তোমরা কিন্তু ক্ষুদ্রান্ত মানে ছোট অংশ বা অল্প দৈর্ঘ্যের হবে এরকম কিন্তু নয়। এটার দৈর্ঘ্য হচ্ছে
20 ফুট বা 6 মিটার পর্যন্ত কিন্তু ক্ষুদ্রান্ত হতে পারে। হজমের বেশিরভাগ কাজ, পুষ্টি শোষণ কিন্তু এই ক্ষুদ্রান্তেই সম্পূর্ণ হয়। তাহলে ক্ষুদ্রান্ত হচ্ছে সর্ববৃহৎ অংশ, পৌষ্টিক নালীর মধ্যে সর্ববৃহৎ অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, এটাও দেখো এসএসসি সিজিএল 2023-এর 4th শিফটে আসা প্রশ্ন। গবাদি পশুর মতন জাবর কাটা প্রাণীদের মধ্যে সেলুলোজ হজমে সাহায্য করে ব্যাকটেরিয়া কোথায় থাকে? সঠিক উত্তর হচ্ছে রুমেনে থাকে। জাবর কাটা প্রাণী বা গবাদি পশুদের ক্ষেত্রে সেলুলোজ হজমে সাহায্যকারী ব্যাকটেরিয়া কোষস্থলীর বৃহত্তম অংশ রুমেনের মধ্যে থাকে। ঠিক আছে, রুমেনের মধ্যে থাকে। রুমেন কি করে? গাজন কক্ষ হিসেবে কাজ করে, যেখানে কার্বোহাইড্রেট এবং উদ্ভিজ্জ যে উপাদানগুলো আছে সেখান থেকে প্রাপ্ত সেলুলোজ অণুজীব দ্বারা গ্রাজন প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে যায়। তাহলে গবাদি পশুদের জন্য যে উপকারী ব্যাকটেরিয়া যেটা সেলুলোজ হজমে সাহায্য করে সেটা কিন্তু রুমেনে থাকে। পরের প্রশ্ন, সৌর কোষ কি দিয়ে তৈরি? সিলিকন, টেফলন, গ্যালিলিয়াম নাকি কার্বন? সৌর কোষ হচ্ছে সিলিকন দিয়ে তৈরি। সিলিকন, জার্মেনিয়াম এগুলো কিন্তু অর্ধ পরিবাহী হিসেবে কাজ করে, যা সৌর কোষের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় এবং ফটোভোলাটাইল প্রভাবের মাধ্যমে সূর্যালোকের আলোকে বিদ্যুতে রূপান্তরিত করতে সাহায্য করে। বর্তমানে যে সৌর কোষগুলো বাজারে বিক্রি হচ্ছে তার মধ্যে 95% কিন্তু এই সৌর মডিউল সিলিকন দিয়ে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাছাড়া আরো বিভিন্ন অর্ধপরিবাহী ব্যবহার করা হয়, যেমন কপার, ইন্ডিয়াম, সেলেনাইড, গ্যালিয়াম, আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড এবং সিলিকন সৌর কোষে ব্যবহৃত হয়। সঠিক উত্তর হচ্ছে সিলিকন। পরের প্রশ্ন দেখো, রোধের এসআই এককের সমতুল্য একক কি? এখন যদি তোমাদের জিজ্ঞেস করি রোধের এসআই একক কি, তোমরা ডাইরেক্ট বলে দেবে রোধের এসআই একক হচ্ছে ওহম। আমি কিন্তু রোধের এসআই একক জিজ্ঞেস করিনি। রোধের এসআই এককের সমতুল্য একক কি? 4টে অপশন দেখো, জুল পার কুলম্ব, ভোল্ট পার অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার পার ভোল্ট নাকি কুলম্ব পার জুল। কোনটা সঠিক উত্তর হবে বলো? এই ওহম একটা সূত্র বলেছিল, আর মানে রোধ ইজ ইকুয়াল টু ভি বাই আই। এখানে ভি কি? ভি হচ্ছে বিভব পার্থক্য। আই কি? আই হচ্ছে তড়িৎ প্রবাহ। এবার বিভব পার্থক্য বা ভি এর একক কি? এর একক হচ্ছে ভোল্ট। এসআই একক কিন্তু যেহেতু এসআই তেই আছে। তড়িৎ প্রবাহ বা আই এর একক কি? এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আর কে মানে রোধকে ভোল্ট পার অ্যাম্পিয়ার দিয়ে লিখতে পারি। তাহলে সঠিক উত্তর কি দাঁড়ালো? ভোল্ট পার অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? দেখো, যারা পরে কমেন্ট করবে তাদের তো পিডিএফটা দেবো, পিডিএফে কিন্তু ডিটেলস আমি লিখে রেখেছি। দেখো, কোনো রকমের কোনো অসুবিধা হবে না যদি তোমরা ক্লাস দেখো, যথেষ্ট ভালো। আর যদি পরে পিডিএফও ডাউনলোড করে নাও, সেখানেও কিন্তু ডিটেলস আমি লিখে রেখেছি, সুতরাং তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো পরের প্রশ্নে এগিয়ে যাব। কোন অ্যাসিড ভিনিগার, আচার এবং সসের টক স্বাদের জন্য উপাদান হিসাবে বা সিজনিং এর কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়? এটাও অলরেডি এসএসসি সিজিএল 2024-এর শিফট 3-তে আসা প্রশ্ন। সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড নাকি ফর্মিক অ্যাসিড? দেখো, সঠিক উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের প্রধান উপাদান এবং এটি আচার, সস এবং টক স্বাদ আনতে ব্যবহৃত হয়। তাছাড়া এই যে সাইট্রিক অ্যাসিড, এটা কোথায় থাকে? এটা লেবু জাতীয় ফলে সাধারণত সাইট্রিক অ্যাসিডকে পেয়ে যাবে। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? তেঁতুল এবং আঙুরে থাকে টার্টারিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? পিঁপড়ের হুলে বা পিঁপড়ের কামড়ে বা খাদ্য শিল্পে কিন্তু এই ফর্মিক অ্যাসিড ব্যবহার করা হয়। চলো পরের প্রশ্ন দেখবো। যদি ধাতু বা মেটাল উইক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কোন গ্যাস তৈরি হবে? যদি মেটাল উইক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সাধারণত হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এটা রাসায়নিক বিক্রিয়া যেখানে ধাতু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। কোন সালে জোহানেস নিকোলাস বোনস্টেড এবং থমাস মার্টিন লাউরি অ্যাসিড ক্ষারের মৌলিক ধারণা প্রস্তাব করেন? প্রশ্নটা কিন্তু এসএসসি সিজিএল 2024-এর শিফট 1-এ আসা প্রশ্ন। কোন সাল জানতে চেয়েছে? দেখো, যেভাবে কোশ্চেন প্যাটার্ন ধীরে ধীরে টাফ হচ্ছে এবং কাট অফের পরিমাণ অনেক হাই হচ্ছে, তোমরা রিসেন্টলি দেখে থাকবে এনটিপিসি সিবিটি 1 এর কাট অফ 77 গেছে, এখনো সিবিটি 2 বাকি আছে। কাট অফ কিন্তু যথেষ্ট হাই হচ্ছে, সেই কারণে এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে। 2024-এর এসএসসি সিএইচএসএল এ আসা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে 1923 সালে। 1923 সালে নিকোলাস বনস্টেড এবং থমাস মার্টিন লাউরি স্বাধীনভাবে অ্যাসিড ক্ষারের মৌলিক ধারণা প্রস্তাব করেছিল, যেটি কিনা বনস্টেড লাউরি তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্ব অনুসারে অ্যাসিড হলো একটি প্রোটন বা H+ এর দাতা এবং ক্ষার হলো একটি প্রোটন বা H+ এর গ্রহণকারী।
ঠিক আছে, এইটাই হচ্ছে 1923 সালে ব্রনস্টেড লাউরি তত্ত্ব নামে পরিচিত। 23 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় না? বোরন, ভারী জল, গ্রাফাইট নাকি জল? কোনটি মডারেটর হিসাবে ব্যবহৃত হয় না? দেখো, পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ভারী জল, গ্রাফাইট এবং সাধারণ জল ব্যবহার করা হয়। সুতরাং এখানে ভারী জল তো হবেই না, কারণ আমাকে না বলেছে। ভারী জল, গ্রাফাইট এবং জল এগুলো কিন্তু ব্যবহার করা হয় মডারেটর হিসাবে। তাহলে বাকি কে থাকলো? বাকি থাকলো বোরন। সঠিক উত্তর এখানে হবে বোরন। বোরন ব্যবহার করা হয় না। মডারেটরের কাজ কি? মডারেটরের কাজ হলো নিউট্রনকে ধীর গতি করা এবং যে চেন রিয়াকশন আছে সেটাকে আরো স্লো প্রসেস করে দেওয়া। বোরন, ক্যাডমিয়াম এরা কি হয়, পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রক দ্বন্দ্ব হিসেবে কাজ করে এবং এরা চেন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত নিউট্রন শোষণ করে ফেলে। এরা কিন্তু মন্থরক বা মডারেটর হিসেবে ব্যবহার হয় না, কিন্তু চেন রিয়াকশন কন্ট্রোল করার জন্য বোরন, ক্যাডমিয়ামের ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, নিচের কোন যন্ত্রটি অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়? অর্থাৎ এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়। রিওস্ট্যাট, ক্যাপাসিটর, রেকটিফায়ার নাকি ক্যালোরিমিটার? সঠিক উত্তর হলো রেকটিফায়ার। রেকটিফায়ার কি? রেকটিফায়ার হচ্ছে একটা ইলেকট্রনিক যন্ত্র যেটা এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে। একটি ডায়োড ব্যবহার করে করা হয় এবং শুধুমাত্র একদিকের বিদ্যুৎ প্রবাহ অনুমতি দেয় এবং এসি সিগন্যালের অর্ধেক অংশ কেটে যায় এবং স্পন্দিত ডিসি আউটপুট তৈরি হয়। এটাই কাজ করে হচ্ছে রেকটিফায়ার। এই রেকটিফায়ার এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করে। পরে প্রশ্ন, জলেতে দ্রবণীয় ক্ষারককে কি বলা হয়? দেখো, এটা অলরেডি এসএসসি সিপিও 2024 সালে কিন্তু আসা প্রশ্ন। অ্যালকিন, অ্যাসিড, অ্যালকালি নাকি অ্যালকেন? জলেতে দ্রবণীয় ক্ষারককে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অ্যালকালি বলা হয়। জলেতে দ্রবণীয় ক্ষারকগুলোকে অ্যালকালি বলা হয়। আর অ্যালকালি অ্যাসিডের সাথে মিলিত হয়ে লবণ উৎপন্ন করতে পারে এবং অ্যাসিডের অম্লতা অনেকটা কমাতে পারে হচ্ছে অ্যালকালি। এর স্বাদ হয় তিতো এবং নির্দিষ্ট রঞ্জকের পদার্থে এটি নীল রঙে পরিণত হয়। সঠিক উত্তর অ্যালকালি। পরে প্রশ্ন, নিচের কোন অপশনটির মধ্যে কোনটি ঘ্রাণ সূচক নির্দেশক বা অলফ্যাক্টরি ইন্ডিকেটর হিসেবে কাজ করে? এটিও কিন্তু এসএসসি সিএইচএসএল 2024-এর 4th শিফটে আসা প্রশ্ন। অলফ্যাক্টরি ইন্ডিকেটর হিসেবে কাজ করে কোনটা? দেখো, অলফ্যাক্টরি ইন্ডিকেটর হিসেবে কাজ করে লবঙ্গ তেল। লবঙ্গ তেল অলফ্যাক্টরি বা ঘ্রাণ সূচক নির্দেশক হিসেবে কাজ করে। এই ঘ্রাণ সূচক নির্দেশক হলো সেই সব পদার্থ যাদের গন্ধ অ্যাসিডিক বা মৌলিক দ্রবণে পরিবর্তিত হয়। লবঙ্গ তেল কি? একটি ঘ্রাণ সূচক নির্দেশক বা অলফ্যাক্টরি ইন্ডিকেটর। এর অ্যাসিডিক দ্রবণের গন্ধ বজায় থাকে এবং মৌলিক দ্রবণে স্বতন্ত্র গন্ধ পরিবর্তিত হয় বা কমে যায়। হলুদ কি? হলুদ একটা নির্দেশক, ইন্ডিকেটর নয় কিন্তু। হ্যাঁ, এটা একটা প্রাকৃতিক নির্দেশক। এর গন্ধের পরিবর্তে রঙের পরিবর্তনের মাধ্যমে এটি শনাক্তকরণ করা, অ্যাসিড বা ক্ষার সেটা শনাক্তকরণ করা যায় রঙের পরিবর্তনের মাধ্যমে। পেটুনিয়া কি? পেটুনিয়া এক ধরনের ফুল, কিন্তু এটা ঘ্রাণ সূচক নির্দেশক হিসাবে ব্যবহৃত হয় না। আর বাঁধাকপির রস কি? এটিও একটি প্রাকৃতিক নির্দেশক বা রঙের পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড না ক্ষার সেটাকে শনাক্তকরণ করতে সাহায্য করে। সুতরাং এখানে অপশন অনুযায়ী লবঙ্গ তেল হবে কিন্তু সঠিক উত্তর, যেটা অলফ্যাক্টরি ইন্ডিকেটর বা ঘ্রাণ সূচক নির্দেশক হিসাবে কাজ করে। পরে প্রশ্ন, প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট পদ্ধতি কে পরিচালনা করেন? উইলিয়াম হার্ভে, ওয়াটসন, ক্রিশ্চিয়ান বার্নার্ড নাকি খোরানা? ডাক্তার হরগোবিন্দ খোরানা। এখানে সঠিক উত্তর হবে ক্রিশ্চিয়ান বার্নার্ড। ক্রিশ্চিয়ান বার্নার্ড একজন দক্ষিণ আফ্রিকার সার্জন ছিলেন। 1967 সালে 3 ডিসেম্বর কেপটাউনে গ্রুন্ডসুর হাসপাতালে বিশ্বের প্রথম মানুষের হার্ট ট্রান্সপ্লান্ট কিন্তু এই ক্রিশ্চিয়ান বার্নার্ড সম্পূর্ণ করেন। পরে প্রশ্ন, নিচের কোনটি দুর্বল ইলেকট্রোলাইট? সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ইথানোইক অ্যাসিড নাকি ম্যাগনেসিয়াম সালফেট? দেখো, দুর্বল ইলেকট্রোলাইট হচ্ছে ইথানোইক অ্যাসিড। এর সংকেত হচ্ছে CH3COOH। এটা একটা দুর্বল ইলেকট্রোলাইট। এটা আংশিকভাবে আয়নিত হয় এবং সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে আয়নে পরিণত হতে পারে না। এই যে সোডিয়াম ক্লোরাইড NaCl, এর জলীয় দ্রবণে কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে Na+ এবং Cl- আয়ন তৈরি করতে পারে। ক্যালসিয়াম ক্লোরাইডও তাই এবং ম্যাগনেসিয়াম ফসফেটও তাই এরা দুর্বল ইলেকট্রোলাইট নয়। পরে প্রশ্ন, অ্যাসিড ও জলকে মেশানোর সঠিক উপায় কি? এটিও কিন্তু
এসএসসি সিপিও 2024 সালে আসা প্রশ্ন। জলে অ্যাসিডের মধ্যে যোগ করতে হবে, নাকি জলকে গরম করে তারপর অ্যাসিড মেশাতে হবে, নাকি অ্যাসিডকে গরম করে তারপর জল মেশাতে হবে, নাকি অ্যাসিডকে ধীরে ধীরে জলের মধ্যে যোগ করতে হবে? দেখো সঠিক উত্তর হচ্ছে অ্যাসিডকে জলে মেশানোর সময় ধীরে ধীরে জলের যোগ করা উচিত এবং যোগ করার সাথে সাথে ক্রমাগত এটাকে নাড়াতে হবে, ঠিক আছে? কারণ অ্যাসিড ও জলের সাথে বিক্রিয়া করলে একটি তাপদ্রায়ী উৎপন্ন বা এক্সট্রোথার্মিক রিয়াকশন ঘটে। সেই কারণে ধীরে ধীরে মেশাতে হয় এবং আস্তে আস্তে নাড়তে হবে, ঠিক আছে? পরের প্রশ্ন, নিচের কোন স্কেলটি তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয় না? এটিও এসএসসি এমটিএস 2021-এ আসা প্রশ্ন। কেলভিন স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট নাকি ডেসিবেল? দেখো ব্যবহৃত হয় না বলেছে। কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল এই তিনটেই কিন্তু তাপমাত্রা মাপার জন্য ব্যবহৃত হয়। ডেসিবেল মাপার জন্য ব্যবহৃত হয় না, কারণ ডেসিবেল দিয়ে আমরা শব্দ মাপি। দেখো ডেসিবেল হলো শব্দের তীব্রতা বা শক্তি মাপার পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। পরের প্রশ্ন দেখো, তাপমাত্রার এসআই একক কি? এসএসসি এমটিএস 2021-এ আসা প্রশ্ন। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন নাকি ডিগ্রি? একটু আগে একটা একক রিলেটেড কোশ্চেন দেখলে, এবার তোমরা বলো তাপমাত্রার এসআই একক কি? তিনটে তাপমাত্রার একক কিন্তু আমি বলে দিলাম। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। স্কটিশ পদার্থবিদ উইলিয়াম থমসন, যিনি লর্ড কেলভিন নামেও পরিচিত ছিলেন, তার নামে কিন্তু এই কেলভিন স্কেল বা তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, ঠিক আছে? এটি হচ্ছে এসআই একক তাপমাত্রার বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। পরের প্রশ্ন, ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার নিচের কোন তরল ব্যবহৃত হয়? এটিও এসএসসি এমটিএস 2021-এ শিফট 2-তে আসা প্রশ্ন। ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটারে সাধারণত পারদ বা মার্কারি ব্যবহার করা হয়, কারণ পারদের উচ্চ প্রসারণ ক্ষমতা রয়েছে এবং তরল অবস্থায় থাকার ক্ষমতাও রয়েছে। সেই কারণে ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। এই হচ্ছে ছবি ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার, এখানে ব্যবহার করা হয়েছে মার্কারি বা পারদ। নিচের কোনটির হিমাঙ্ক সবচেয়ে কম? 2021 এমটিএস-এ আসা প্রশ্ন। জল, অ্যালকোহল, পারদ নাকি তেল? এখানে সঠিক উত্তর হবে অ্যালকোহল। অ্যালকোহলের হিমাঙ্ক সবচেয়ে কম। জলের হিমাঙ্ক হচ্ছে 0°C আর পারদের হিমাঙ্ক হচ্ছে -38°C আর অ্যালকোহলের হিমাঙ্ক -114°C। সেই কারণে অ্যালকোহলের হিমাঙ্ক সবচেয়ে কম। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে, শীতকালে বা ঠান্ডা এলাকায় অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয়, সেখানে কিন্তু পারদ থার্মোমিটার ব্যবহার করা হয় না, কারণ পারদ জমে যাবে। অ্যালকোহল থার্মোমিটার একদম ঠান্ডা অঞ্চলে ব্যবহার করা হয়, কারণ এর হিমাঙ্ক সবচেয়ে কম। নিচের কোনটি তাপ সঞ্চালনের পদ্ধতি নয়? পরিবহন, সঞ্চালন, বিকিরণ নাকি প্রতিফলন? কোনটি তাপ সঞ্চালনের পদ্ধতি নয়? এটিও এসএসসি এমটিএস-এ আসা প্রশ্ন। দেখো সঠিক উত্তর হচ্ছে প্রতিফলন। প্রতিফলনকে আমরা শব্দ বা আলোর চ্যাপ্টারে পড়েছি, তাপের চ্যাপ্টারে প্রতিফলন নয়। তাপের সঞ্চালন পদ্ধতি সেটা হচ্ছে পরিবহন, বিকিরণ এবং সঞ্চালন, কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন, ঠিক আছে? সঠিক উত্তর হবে প্রতিফলন। পরে প্রশ্ন, রক্তের তরল অংশটি কোনটি? এসএসসি সিএইচএসএল 2021-এর থার্ড শিফটে আসা প্রশ্ন। প্লেটলেটস, আরবিসি, ডব্লিউবিসি নাকি প্লাজমা? সঠিক উত্তর হচ্ছে প্লাজমা। রক্তের যে তরল অংশ সেটাকে আমরা প্লাজমা বলি। রক্তের প্রায় 55% এই প্লাজমা থাকে। এই প্লাজমার মধ্যে জল, প্রোটিন, লবণ, হরমোন এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলো থাকে। আর যে প্লেটলেটস রয়েছে, প্লেটলেটস এর মধ্যে কিন্তু আরবিসি, লোহিত রক্তকণিকা, ডব্লিউবিসি এরকম রক্তের কঠিন উপাদানগুলো ভাসমান অবস্থা থাকে। প্লেটলেটস এর মধ্যে কিন্তু আরবিসি আর ডব্লিউবিসি থাকে। আর রক্তের তরল অংশ হলো প্লাজমা। পরে প্রশ্ন, রক্ত লাল রঙের হয় কোন উপাদানের জন্য? এটিও এসএসসি সিএইচএসএল 2018-তে আসা প্রশ্ন। দেখো রক্তের যে লাল রং সেটার জন্য কিন্তু দায়ী হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় উপস্থিত একটি প্রোটিন। এটি অক্সিজেন পরিবহনে সহায়তা করে এবং আয়রনকে রক্তের লাল বর্ণ প্রদান করতে সাহায্য করে। শ্বেত রক্তকণিকা কি করে? রোগ প্রতিরোধে সাহায্য করে এবং প্লাজমা রক্তের তরল অংশ যা পুষ্টি এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবহন করে। এখন যদি বলে তোমাদের রক্তের লাল হয় কোন উপাদানের জন্য, সেটা কিন্তু হিমোগ্লোবিন উপাদানের জন্য। যদি এখানে হিমোগ্লোবিন অপশানে না থাকতো তাহলে আমি কিন্তু লোহিত রক্তকণিকা অ্যান্সার করতাম। যেহেতু এখানে হিমোগ্লোবিন অপশানে আছে তাই হিমোগ্লোবিন তখন অ্যান্সার হবে। লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে যার জন্য রক্তের রং লাল হয়। পরে প্রশ্ন, শরীরের কোন অংশ এক ধরনের ব্লাড ব্যাংক বলা যেতে পারে? হৃদয়, লিভার, প্লীহা নাকি ফুসফুস? শরীরের ব্লাড ব্যাংক বলা হয় কিন্তু প্লীহাকে।
কারণ লোহিত রক্তকণিকা সংরক্ষণ করে এই প্লীহা, প্রয়োজনে রক্ত সরবরাহ করতে পারে হচ্ছে প্লীহা। প্লীহা হচ্ছে পুরনো এবং ক্ষতিগ্রস্ত যে লোহিত রক্তকণিকা রয়েছে সেটিকে ধ্বংস করে এবং রক্তকে ফিল্টার করে। তাই প্লীহাকে শরীরের ব্লাড ব্যাংক বলা হয়। নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? মনোমার, লাইলন নাকি টেরিলিন নাকি উল? দেখো, প্রাকৃতিক পলিমার হলো উল। প্রাকৃতিক পলিমার কাকে বলে? যেসব পলিমার প্রকৃতিগতভাবেই পাওয়া যায়, যেমন উল একটা প্রাকৃতিক পলিমার। তাছাড়াও রয়েছে সিল্ক, কটন, প্রোটিন, ডিএনএ, এগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার। মনোমার কি জিনিস? মনোমার হচ্ছে এই পলিমারের ছোট্ট একক, ঠিক আছে, ক্ষুদ্র একক হচ্ছে মনোমার। এবং নাইলন হলো একটি সিনথেটিক পলিমার যা পেট্রোকেমিক্যাল যৌগ থেকে তৈরি হয়। আর টেরিলিন এটিও সিনথেটিক পলিমার যা পলিস্টার শ্রেণীর অন্তর্ভুক্ত। 39 নম্বর প্রশ্ন দেখো, কি কারণে মূত্র হলুদ বর্ণের হয়? অ্যামোনিয়ার উপস্থিতি, সালফারের উপস্থিতি, লোহার উপস্থিতি নাকি ইউরোক্রোমের উপস্থিতি? সঠিক উত্তর ইউরোক্রোমের উপস্থিতি। মূত্রের বর্ণ হলুদ হচ্ছে কারণ ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক সেটা উপস্থিত রয়েছে। হিমোগ্লোবিন ভাঙনের ফলে উৎপন্ন হয় এবং যা লোহিত রক্তকণিকাকে ভেঙে যাওয়ার সময় তৈরি হয়। 40 নম্বর প্রশ্ন, এলপিজির পুরো রূপ বা এলপিজির সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর হচ্ছে এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটি জ্বালানি গ্যাস, প্রধানত প্রোপেন এবং বিউটানের মতন হাইড্রোকার্বন গ্যাসের দাহ্য মিশ্রণ দিয়ে তৈরি। পরে প্রশ্ন, কোন অংশ দ্বারা আলো প্রবেশ করে? আমাদের চোখের কোন অংশে আলো প্রবেশ করে? কর্নিয়া, রেটিনা, মেনিনজিস নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হলো কর্নিয়া। কর্নিয়াতে প্রথম আলো প্রবেশ করে। দেখো, কর্নিয়াতে কোনো রক্তনালী না থাকায় এটি কিন্তু স্বচ্ছ হয় এবং এর মধ্য দিয়ে আলো আমাদের চোখে প্রবেশ করে এবং পেছনের রেটিনার উপরে পড়তে থাকে। পরে প্রশ্ন, আমাদের চোখের কোন অংশ ক্যামেরার অ্যাপারচারের মতন কাজ করে? একটু আগে কর্নিয়ার কাজ দেখলাম, কর্নিয়াতে আলো প্রথম পড়ে রেটিনাতে চলে যায়। এখন আমাদের বলতে হবে কোন অংশ ক্যামেরার অ্যাপারচারের মতন কাজ করে। দেখো, সঠিক উত্তর হচ্ছে পিউপিল। পিউপিল হলো আমাদের ক্যামেরার অ্যাপারচারের মতন কাজ করে এবং আইরিসের আকারকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই পিউপিল। এরপরে দেখো, এক অশ্ব ক্ষমতা ইজুকাল টু কত ওয়াট? এক অশ্ব ক্ষমতা ইজুকাল টু 746 ওয়াট। এটা আশা করি সকলেই জানবে। বিজ্ঞানী জেমস ওয়াট এই ধারণাটি প্রথম ব্যবহার করেন। আর অশ্ব ক্ষমতা হচ্ছে সাধারণত ইঞ্জিন বা মোটরের শক্তি পরিমাপের একটি একক। 44 নম্বর প্রশ্ন দেখো, রেকটিফাইড স্পিরিট কোন মিশ্রণ দ্বারা গঠিত? এখানে তোমাদের সঠিক উত্তর হচ্ছে 95% ইথানল এবং 5% ওয়াটার। রেকটিফাইড স্পিরিটের মধ্যে 95% ইথানল থাকে এবং 5% জল দ্বারা গঠিত। এটি ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, যেখানে ইথানলকে বিশুদ্ধ করা হয়। তারপরে মিথানল বা পাইরিডিন যোগ করে সেটি ডিনেচার্ড স্পিরিট নামে পরিচিত হয়। আর 100% যে ইথানলের কথা বলছে, 100% ইথানল, এটাকে কিন্তু অ্যানহাইড্রাস ইথানল বলা হয়। পরে প্রশ্ন, ফলিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন B9, ভিটামিন সি, ভিটামিন ডি নাকি ভিটামিন ই? কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড? দেখো, সঠিক উত্তর হচ্ছে ভিটামিন B9। ভিটামিন B9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। এটি শরীরের বিভিন্ন কার্যক্রমে, বিশেষ করে ডিএনএ এবং আরএনএ সংশ্লেষণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা সহায়তা করে হচ্ছে ফলিক অ্যাসিড বা ভিটামিন B9। পরে প্রশ্ন, মানবদেহে অ্যাপেন্ডিক্স কোন অংশের সাথে যুক্ত থাকে? মলাশয়, কোলন, সিকাম নাকি পিত্তশয়? দেখো, অ্যাপেন্ডিক্স একটা নিষ্ক্রিয় অঙ্গ। এটা মানবদেহের বৃহৎ অন্ত্রের প্রথম অংশ, অর্থাৎ সিকামের সাথে কিন্তু এটা যুক্ত থাকে। সঠিক উত্তর অপশন সি, সিকাম। সিকামের শেষ প্রান্তে একটি আঙুলের মতন নল, সেটাই হচ্ছে অ্যাপেন্ডিক্স। একটা ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানটা ঠিক শেষ প্রান্তে অ্যাপেন্ডিক্স থাকে। এই যে সিকাম, সিকামের শেষ প্রান্তে কিন্তু এই অ্যাপেন্ডিক্স যুক্ত আছে। এটা বৃহদন্ত, বৃহদন্তের শেষ প্রান্তে এই অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে কাজ করে। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। 47 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর গমন পদ্ধতি হলো লুপিং? কেঁচো, জেলিফিশ, হাইড্রা, মাছ? সঠিক উত্তর হচ্ছে হাইড্রা। হাইড্রার কিন্তু দুটো প্রধান গমন পদ্ধতি আছে, একটা হচ্ছে লুপিং বা হামাগুড়ি দিয়া বা সামার সল্টিং বা ডিগবাজি দেওয়া। হাইড্রার এই দুটোই গমন পদ্ধতি রয়েছে। লুপিং পদ্ধতিতে হাইড্রা তার দেহের এক প্রান্তকে সাবস্ট্রেটের সাথে যুক্ত করে এবং অন্য প্রান্তকে টেনে নিয়ে লুপিং গতিতে চলতে থাকে। এটা হচ্ছে হাইড্রার গমন পদ্ধতি। এবার তোমাদের কেঁচোর গমন পদ্ধতি বলে দিই। কেঁচোর যে গমন পদ্ধতি সেটাকে বলা হয় ক্রিপিং।
আর জেলিফিশের গমন পদ্ধতি সেটাকে বলা হয় সাঁতার কাটা। জেলিফিশ সাঁতার কেটে তার দেহ সংকোচন প্রসারণের মাধ্যমে কিন্তু গমন করতে পারে। আর মাছের যে গমনের জন্য যে দায়ী পেশি সেটা হচ্ছে মায়াটম পেশি। আর মাছ কি করে পাখনা, লেজ এবং সাঁতার কাটার মাধ্যমে তাদের গমন পদ্ধতি করতে পারে। পরের প্রশ্ন দেখব, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্স-সিটু কনভারসেশন মেথড? নিচের কোনটি এক্স-সিটু সংরক্ষণের পদ্ধতি নয়? সিড ব্যাংক, জু, বায়োস্ফিয়ার রিজার্ভ নাকি বোটানিক্যাল গার্ডেন? আগে জানতে হবে আমাদের এক্স-সিটু সংরক্ষণ এবং ইন-সিটু সংরক্ষণ কাকে বলে। এক্স-সিটু সংরক্ষণ বলতে প্রাকৃতিক আবাসস্থলের বাইরের প্রজাতিকে সংরক্ষণের কে বোঝায়। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, বীজ ব্যাংক এগুলো হচ্ছে কি এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ। কারণ এখানে প্রজাতিদের তাদের বাস্তুতন্ত্র থেকে দূরে নিয়ে গিয়ে সংরক্ষণ করা হয়েছে, তাই এটা এক্স-সিটু। ইন-সিটু সংরক্ষণ কোনগুলো? যেখানে তাদের উৎপত্তি স্থলেই সংরক্ষণ করা হয়, ঠিক আছে, সেইটা হচ্ছে ইন-সিটু সংরক্ষণ। এখানে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে এক্স-সিটু সংরক্ষণের পদ্ধতি নয় কোনটা। নয় বা নাবাচক প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে, বিশেষ করে ডব্লিউবিএসএসসি এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করে। দেখো, সিড ব্যাংক, জু এবং বোটানিক্যাল গার্ডেন এগুলো হচ্ছে এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ। অন্য কোথাও জীবের উৎপত্তি হয়েছে এবং সেটা এইখানে নিয়ে এসে সংরক্ষণ করা হচ্ছে। জুতে নিয়ে এসে বেঙ্গল টাইগারকে রেখে দেওয়া হয়েছে, কিংবা আফ্রিকা সিংহকে নিয়ে এসে রেখে দেওয়া হয়েছে। তাহলে উৎপত্তি অন্য জায়গায় কিন্তু সংরক্ষণ করা হচ্ছে, তাই এটা এক্স-সিটু সংরক্ষণের পদ্ধতি। কিন্তু বায়োস্ফিয়ার যে রিজার্ভ, এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, এখানে কিন্তু উৎপত্তি স্থলেই সংরক্ষণ করা হয়, তাই এটা এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ নয়, এটা হচ্ছে ইন-সিটু সংরক্ষণের উদাহরণ। আর এই বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু সকলের প্রবেশাধিকার থাকে না। যেহেতু প্রবেশাধিকার থাকে না, সেই কারণে উৎপত্তি স্থলে বিপন্নপ্রায় প্রাণীদের সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে ইন-সিটুর উদাহরণ। ঠিক আছে, চলো 49 নম্বর প্রশ্ন, ইউরিয়া হলো গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগ। কে এটি প্রস্তুত করেছেন? ল্যাভোসিয়ে, ফ্রেডেরিক হলার নাকি বার্জেলিয়াস নাকি পাস্তুর? যেটি পরীক্ষাগারে কিন্তু তৈরি করা হয়েছিল। প্রথম প্রস্তুত জৈব যৌগ ইউরিয়া। সঠিক উত্তর হলো ফ্রেডেরিক ওহলার। 1828 সালে উনি অজৈব অ্যামোনিয়াম সায়ানাইড থেকে পরীক্ষাগারে ইউরিয়া সংশ্লেষণ পদ্ধতি আবিষ্কার করেন। ঠিক আছে, এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল। এই আবিষ্কারটি শতাব্দী কাল ধরে প্রচলিত একটি ধারণার অবসান ঘটায় এবং জৈব যৌগ শুধুমাত্র জীবন্ত প্রাণীর মধ্যেই যে আছে এটাকে কিন্তু ভুল প্রমাণিত করে। পরের প্রশ্ন, কেঁচো ও জোকের রেচন অঙ্গের নাম কি? একটু আগে কিন্তু আমরা এদের গমন অঙ্গ দেখলাম, এখন এদের রেচন অঙ্গের নাম দেখবে। সবুজগ্রন্থি, বৃক্ক, দেহতল নাকি নেফ্রিডিয়া? দেখো, কেঁচো এবং জোক উভয়ে কিন্তু অ্যানিলিডা পর্বের প্রাণী। এদের রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। আর কেঁচোর গমন পদ্ধতি কি বললাম, একটু আগেই বলে দিয়েছি, কেঁচোর গমন পদ্ধতি ক্রিপিং। আর এদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। ঠিক আছে, সবুজগ্রন্থি কার রেচন অঙ্গ? সবুজগ্রন্থি হলো চিংড়ির রেচন অঙ্গ। ঠিক আছে, বৃক্ক কাদের রেচন অঙ্গ? মানুষ। দেহতল দিয়ে কারা রেচন পদ্ধতি সম্পন্ন করে? কিছু উভচর প্রাণী আছে, তাদের কিন্তু রেচন অঙ্গ হচ্ছে দেহতল, উভচর প্রাণী। 51 নম্বর প্রশ্ন দেখো, টেট্রাইথাইল লিড বা সীসা হিসাবে ব্যবহৃত হয় কোনটা? ব্যথা ঘাতক নাকি অগ্নি নির্বাপক নাকি মশা তাড়ানোর ওষুধ নাকি পেট্রোল সংযোজন হিসাবে এই টেট্রাইথাইল লিড ব্যবহার হয়? দেখো, সঠিক উত্তর হচ্ছে পেট্রোল সংযোজন। এটি ইঞ্জিনের নক বা ধাক্কা কমানোর জন্য এবং অকটেন রেটিং বাড়ানোর জন্য কিন্তু এই টেট্রাইথাইল লিড এটা ব্যবহার করা হয়। পরে প্রশ্ন, কোন ধাতুর কারণে মিনামাটা রোগ হয়? লোহা, সীসা, পারদ নাকি তামা? এটা আশা করি সকলেই পারবে। সঠিক উত্তর হচ্ছে পারদ বা মার্কারি। মিনামাটা রোগ হলো একটি স্নায়ুবিক সিনড্রোম যা মারাত্মক পারদ বিষক্রিয়ার ফলে ঘটে। এটি মূলত মিথাইল মার্কিউরি দ্বারা সৃষ্টি হয়। এই নামটা মনে রেখো, মিথাইল মার্কিউরি। এটা দ্বারা কিন্তু এই মিনামাটা রোগ হয়, যা দূষিত মাছ বা সেলফিশ খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। প্রথম 1956 সালে জাপানে এই রোগটা ধরা পড়েছিল। পারদ জল দ্বারা দূষিত হওয়ার কারণে এই মিনামাটা রোগ হয়। পরে প্রশ্ন, গাছের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়? কাণ্ড, মূল, ছাল নাকি ফল? দেখো, গাছের কাণ্ড থেকে কিন্তু এখানে হলুদ পাওয়া যায়। প্রযুক্তিগতভাবে হলুদ একটি রাইজোম বা ভূগর্ভস্থ কাণ্ড, এটি কিন্তু মূল নয়। ঠিক আছে, দেখো, এই যে গাছের ছাল থেকে একটা মশলা পাওয়া যায়, সেটা হচ্ছে দারচিনি। এটা কিন্তু মনে রাখো, যদি জিজ্ঞেস করে কোনো সময় দারচিনি কোন অংশ গাছের, তখন বলবে গাছের ছাল। কুইনাইন, বলো তো কি কুইনাইন? এটাও কিন্তু সিংকোনা গাছের ছাল। এই কুইনাইন থেকে কি পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ।
আর এই গাছের মূল, এটা কিন্তু আমরা অনেক কিছু গাছের মূল হিসেবে খাই, যেমন গাজর গাছের মূল, বিট এটাও গাছের মূল, মিষ্টি আলু এটাও এক ধরনের গাছের মূল, এই হিসাবে আমরা খাই। কিন্তু হলুদ হচ্ছে গাছের কাণ্ড। গাছের কাণ্ড মানে এটা ভূগর্ভস্থ কাণ্ড, ঠিক আছে, ভূগর্ভস্থ কাণ্ড। ঠিক পরে প্রশ্ন, কাণ্ড কোথা থেকে উৎপন্ন হয়? ভ্রূণমূল, বীজপত্র, ভ্রূণমুকুল নাকি কোনোটি নয়? দেখো, কাণ্ড কিন্তু উৎপন্ন হয় ভ্রূণমুকুল থেকে। যে অংশ বেরিয়ে আসে সেটাকেই হচ্ছে আমরা কাণ্ড বলি। কাণ্ড পর্ব এবং পর্ব মধ্যে থাকে। এই পর্ব থেকে কিন্তু পাতা, ফুল, নতুন কাণ্ড বিকশিত হয়। তাহলে কাণ্ড ভ্রূণমুকুল থেকে তৈরি হয়। পরের প্রশ্ন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? দেখো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি। এটা হচ্ছে ইলেকট্রনের ভর। প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻² কেজি। নিউটনের ভর কত? নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻² কেজি। ঠিক আছে, এবার যদি ভর অনুযায়ী ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে সাজানো হয়, প্রথমে আসবে নিউট্রন, তারপরে আসবে প্রোটন, তারপরে আসবে ইলেকট্রন। অর্থাৎ যদি ভর অনুযায়ী সাজানো হয়, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এইভাবে হবে। ঠিক আছে, সব থেকে ভারী নিউট্রন, তারপরে প্রোটন এবং তারপরে ইলেকট্রন। আর প্রোটন এবং নিউট্রন এই দুটো কিন্তু ইলেকট্রনের তুলনায় প্রায় 2000 গুণ ভারী। ঠিক আছে, 2000 গুণ। 56 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের উদাহরণ? লেপ্রোসি, কালাজ্বর, টেনিয়াসিস নাকি ওপরের সবকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? দেখো, তোমাদের বলে রাখি কয়েকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। ব্যাকটেরিয়া ঘটিত কয়েকটা রোগ হলো যক্ষা, নিউমোনিয়া, ডিপথেরিয়া। এইগুলো হচ্ছে তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। এখানে লেপ্রোসি মানে কুষ্ঠ, এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। এবার তোমাদের ভাইরাস ঘটিত রোগের নাম কয়েকটা বলে রাখি। কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা, এটাও ভাইরাস ঘটিত রোগ। সাধারণ সর্দি কাশি, এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। হাম, ভাইরাস ঘটিত রোগ। চিকেন পক্স, ভাইরাস ঘটিত রোগ। মাম্পস, ভাইরাস ঘটিত রোগ। হেপাটাইটিস, ভাইরাস ঘটিত রোগ। দেখো, তোমাদের কিন্তু এতগুলো রোগ, ভাইরাস ঘটিত রোগের নাম বলে দিলাম। মনে রাখবে, ভাইরাস ঘটিত রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই নিয়ে কিন্তু প্রশ্ন দেয়, তাই কয়েকটা ভাইরাস ঘটিত রোগের নামও লিখে দিয়েছি এখানে। প্রশ্নের অপশন অনুযায়ী লেপ্রোসি এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগের উদাহরণ। কালাজ্বর দেখো একটি পরজীবী ঘটিত রোগ, যা লিসপোনিয়া ডেনোভানি নামক একটি পরজীবী দ্বারা সৃষ্টি হয়। আর টেনিয়াসিস এটিও একটি পরজীবী ঘটিত রোগ এবং ফিতাকৃমি দ্বারা এটা সৃষ্টি হয়। ঠিক আছে, আমরা পরের প্রশ্ন দেখব, মানব দেহের দীর্ঘতম কোষের নাম কি? পেশিকোষ, গ্যামেট, স্নায়ুকোষ নাকি যকৃৎ কোষ? দেখো, মানব দেহের দীর্ঘতম কোষের নাম হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। এটা আমাদের শরীরের মৌলিক একক এবং শরীরের বিভিন্ন অংশে বার্তা প্রেরণের জন্য সাহায্য করে। নিউরনের অ্যাকশন, ডেন্টন বিভিন্ন ভাগ রয়েছে। অ্যাকশন কিন্তু 1 থেকে 1.5 মিটার মতন লম্বা হতে পারে। সুতরাং সেই কারণেই এই স্নায়ু কোষ হচ্ছে মানব দেহের দীর্ঘতম কোষ। সেরকমই মানব দেহের ক্ষুদ্রতম কোষ তোমরা বলো, কমেন্ট করতে পারো। ক্ষুদ্রতম কোষ এটা হচ্ছে পুরুষ গ্যামেট। এটা মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম কোষ বা শুক্রাণু কোষও বলতে পারো। আর দীর্ঘতম কোষের নাম হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ। চলো, একটু আগেই আমরা দেখলাম মানবদেহের দীর্ঘতম কোষ, এরপরে মানবদেহের ক্ষুদ্রতম কোষ। তোমাদের বলে দিয়েছি কিন্তু মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে গ্যামেট বা পুরুষ গ্যামেট বা শুক্রাণু, এটা হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম কোষ। আর ডিম্বাণু এটা কিন্তু অনেকটা বড় হয় বা বৃহত্তম কোষ। দীর্ঘতম কোষ হচ্ছে আমাদের স্নায়ু কোষ। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষুদ্রতম, স্নায়ু কোষ হচ্ছে দীর্ঘতম, আর ডিম্বাণু হচ্ছে বৃহত্তম। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখবো, বিজ্ঞানী হ্যারল্ড কেলটন ইউরে কোন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? দেখো, 1934 সালে তিনি রসায়নের নোবেল পুরস্কার পান। তিনি ডিউটেরিয়াম আবিষ্কারের জন্য কিন্তু পেয়েছেন। ডিউটেরিয়াম কি? ডিউটেরিয়াম হচ্ছে D2O, যাকে আমরা ভারী জল বলেও জানি। 1934 সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার পান। রেডিয়াম কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? রবার্ট জেন্ট, মাদাম কুরি, মেরি কুরি নাকি হেনরি ক্যাভেন্ডিশ? হেনরি ক্যাভেন্ডিশ, উনি হচ্ছে হাইড্রোজেন আবিষ্কার করেছিল। রেডিয়াম আবিষ্কার করেছে মেরি কুরি।
ও তার স্বামী পিয়ের কুরি, এরা দুজনে যৌথভাবে কিন্তু রেডিয়াম আবিষ্কার করেছিল এবং 1903 সালে এই গবেষণার জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 2 বার কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন মেরি কুরি, আর এই কারণেই তেজস্ক্রিয়তার একক কিন্তু কুরি। পরের প্রশ্ন 61 নম্বর প্রশ্ন, কার্বলিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের প্রতিক্রিয়াকে কি বলা হয়? দহন, এস্টারিফিকেশন, স্যাফনিফিকেশন নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে এস্টারিফিকেশন। পরের প্রশ্ন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড? দেখো, সালফিউরিক অ্যাসিড এর সংকেত কি? H2SO4। একে কি বলা হয়? একে রসায়নের রাজা বলা হয়। আর মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl তৈরি হয়। নাইট্রিক অ্যাসিড এর সংকেত কি? HNO3। তাহলে মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl তৈরি হয়, যা মানুষের খাদ্যে হজমে সাহায্য করে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটিন ভাঙাতে এবং পাচক এনজাইম সক্রিয় করতে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন পদার্থের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট? ক্যালসিয়াম কার্বনেট কোন পদার্থের রাসায়নিক নাম? ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হলো CaCO3। এই ক্যালসিয়াম কার্বনেট মূলত কোথায় পাওয়া যায়? মার্বেলে পাওয়া যায়, চুনা পাথরে দেখা যায়, ডিমের খোল, শামুকের খোলস, এর মধ্যে এই CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেট দেখা যায়। এখন বলো তো অপশন অনুযায়ী কোনটা সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর হবে মার্বেল পাথর, অপশন বি। এই মার্বেল পাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট একটি অজৈব রাসায়নিক যৌগ যা চুনা পাথর, চক, মার্বেলে পাওয়া যায়। পরে প্রশ্ন, O3 এর পূর্ণ রূপ কি? O3, যাকে আমরা ওজোন বলে চিনি, ঠিক আছে, এখানে বলেই দিলাম ওজোন, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ওজোন অক্সিজেনের একটি রূপ যেখানে অক্সিজেনের 3টে পরমাণু থাকে, তাই একে ট্রাই অ্যাটমিক অক্সিজেনও বলা হয়। ঠিক আছে, ট্রাই অ্যাটমিক অক্সিজেনও বলা হয়। সাধারণত অক্সিজেন যখন দুটো অণু নিয়ে থাকে সেটাকে বলা হয় ডাই অ্যাটমিক অক্সিজেন, O2। O2 কে আমরা বলি ডাই অ্যাটমিক অক্সিজেন, আর এটাকে বলে ট্রাই অ্যাটমিক অক্সিজেন। ঠিক আছে, এই অপশনটা দিয়েছি কিন্তু এটা নয়, হ্যাঁ, O3 থাকলে ওজনে মার্ক করবে, কিন্তু এটা ট্রাই অ্যাটমিক অক্সিজেনও বলে। পরের প্রশ্ন, ডিএনএ গঠিত হয় নিচের কোন উপাদান দ্বারা? কোন উপাদান দ্বারা ডিএনএ গঠিত হয়? অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড, গ্লুকোজ নাকি ফ্যাটি অ্যাসিড? দেখো, ডিএনএ কিন্তু গঠিত হয় নিউক্লিওটাইড দ্বারা। ডিএনএ এর কতগুলো বেস আছে সেটা কিন্তু আমরা পরের প্রশ্নেতে দেখবো, সেখানে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত বলে দিই, ডিএনএ গঠিত হয় নিউক্লিওটাইড দ্বারা। ডিএনএ কিন্তু নিউক্লিওটাইড অণু দ্বারা গঠিত একটি লম্বা পলিমার। প্রত্যেকটি নিউক্লিওটাইড 3টে সাব ইউনিট অণু দ্বারা গঠিত। ডিএনএ তে 4টে নিউক্লিও বেস থাকে, সেইগুলি হলো গুয়ানিন, অ্যাডিনিন, সাইটোসিন এবং থিয়ামিন বা থাইমিন। পরের প্রশ্ন 66 নম্বর প্রশ্ন, একটি কিডনিতে প্রায় কতগুলি নেফ্রন থাকে? একটি কিডনিতে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। আর এখানে একটা প্রশ্ন আসে, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন। প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে কিন্তু। পরের প্রশ্ন, কোন অঙ্গ হিমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করে? বৃক্ক, প্লীহা, যকৃৎ নাকি অস্থিমজ্জা? দেখো, সঠিক উত্তর এখানে অস্থিমজ্জা। অস্থিমজ্জা বা বোন ম্যারো এটা কিন্তু হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে। লোহিত রক্তকণিকা অস্থিমজ্জার মধ্যে তৈরি হয়, এবং লোহিত রক্তকণিকার যে প্রধান উপাদান সেটাই হচ্ছে হিমোগ্লোবিন। তাছাড়া বৃক্ক, বৃক্ক কি করে? রক্ত ফিল্টার করতে সাহায্য করে। প্লীহা কি করে? প্লীহা হচ্ছে পুরনো এবং ক্ষতিগ্রস্ত যে লোহিত রক্তকণিকা আরবিসি রয়েছে সেটাকে কিন্তু অপসারণ করতে সাহায্য করে, তাই প্লীহাকে আবার ব্লাড ব্যাংকও বলা হয়। যকৃৎ কি করে? যকৃৎ হচ্ছে প্রোটিন সংশ্লেষণে এবং ডিটক্সিফিকেশনে কাজ করে যকৃৎ। 3টে অপশনই তোমাদের বলে দিলাম। 68 নম্বর প্রশ্ন, প্যালেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? দেখো, প্যালেগ্রা রোগ হলো নিয়াসিনের অভাবে হয়। নিয়াসিন এর আরেকটা নাম হচ্ছে ভিটামিন B3, এর রাসায়নিক নামই হচ্ছে নিয়াসিন। নিয়াসিন শরীরের কোষের কার্যকারিতা জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর অভাবে ত্বকে, পরিপাকতন্ত্রে, স্নায়ুতন্ত্রে সমস্যা দেখা যায়। প্যালেগ্রার প্রধান কারণ হলো 4Ds বলা হয়: ডায়রিয়া, ডার্মাটাইটিস, ডিমনেশিয়া। এবার যদি চিকিৎসা না করা হয় তাহলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই ভিটামিন B3 বা নিয়াসিনের অভাবে হওয়া প্যালেগ্রা রোগ। এবার ভিটামিন সি, এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে কি রোগ হয়? ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয়। স্কারবি রোগ হয়। তাছাড়া মাড়ি থেকে রক্ত পড়ে, মাড়ি থেকে রক্তপাত হয়। ভিটামিন ডি, এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল।
এর অভাবে কি রোগ ঘটে? শিশুদের ক্ষেত্রে রিকেট রোগ দেখা যায়, এটা শিশুদের জন্য। আর একটা রোগ হয় অস্টিওম্যালেশিয়া। অস্টিওম্যালেশিয়া কাদের দেখা যায়? বয়স্কদের। তাহলে ভিটামিন ডি, ক্যালসিফেরল, রিকেট এবং অস্টিওম্যালেশিয়া এই দুটো রোগ দেখা যায়। ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালিন। এর অভাবে কি রোগ হয়? এর অভাবে অ্যানিমিয়া রোগ হয়। ঠিক আছে, সবকিছু লিখে দিলাম, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন বি 12 এদের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগের নামও লিখে দিলাম। 69 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন সালফাইড গ্যাসের রং ও গন্ধ কি? সবুজ পচা ডিমের মতন গন্ধ, নাকি বর্ণহীন পচা ডিমের মতো গন্ধ, নাকি নীল ঝাঁঝালো গন্ধ, নাকি সবুজ ঘাসের মতন গন্ধ? হাইড্রোজেন সালফাইড, একে আমরা H2S এইভাবে লিখি। এটা হচ্ছে অনেকটা পচা ডিমের মতন গন্ধ এবং বর্ণহীন বর্ণহীন পচা ডিমের মতন গন্ধ হচ্ছে হাইড্রোজেন সালফাইড। 70 নম্বর প্রশ্ন, ওজোন স্তর সবচেয়ে বেশি ঘন কোথায় থাকে? টপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ারে? দেখো, ওজোন স্তর, যাকে আমরা ওজোনোস্ফিয়ার নামেও পরিচিত, বায়ুমণ্ডলের একটি অঞ্চল যেখানে ওজোন মানে O3 সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত হচ্ছে ওজোন স্তর, যা ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 18 কিলোমিটার এবং 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে কিন্তু ওজোন অণুগুলো বিস্তৃত থাকে এবং বায়ুমণ্ডলের 90% ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারেই থাকে। এটার কাজ কি? সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি বা ইউভি রে গুলো আমাদের আসে, সেটা থেকে জীবজগৎকে রক্ষা করা কিন্তু ওজোন স্তরের কাজ। পরের প্রশ্ন, মানবদেহে সবচেয়ে হালকা অস্থির নাম কি? স্টেপিস, ফিমার, টিবিয়া নাকি লুনেট? দেখো, মানবদেহে সবচেয়ে হালকা অস্থি হচ্ছে স্টেপিস। কোথায় থাকে এই স্টেপিস? স্টেপিস থাকে আমাদের মধ্যকর্ণে। আর মানবদেহের সবচেয়ে দীর্ঘতম অস্থির নাম কি? সেটা হচ্ছে ফিমার। ফিমার কোথায় থাকে? উরু অস্থি বা মানবদেহের সব থেকে দীর্ঘতম অস্থি বা ভারী অস্থি নামেও কিন্তু পরিচিত। আর ক্ষুদ্রতম অস্থি তোমাদের বলে দিলাম স্টেপিস, এটা আমাদের মধ্যকর্ণে অবস্থিত। মধ্যকর্ণে 3টে হাড় আছে, একটা হচ্ছে মেলিউস, একটা হচ্ছে স্টেপিস আর একটা হচ্ছে ইনকাস। এই 3টে মধ্যকর্ণে আছে, এর মধ্যে স্টেপিসটা সব থেকে ছোট। কোন বস্তুর একক আয়তনের ভরকে কি বলে? কোন বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। অপশন সি। 73 নম্বর প্রশ্ন, কোন রোগীকে আয়োডিন দেওয়া হয়? গয়টারের রোগীকে আয়োডিন দেওয়া হয়, নাকি রাতকানার রোগীকে আয়োডিন দেওয়া হয়, নাকি রিকেটস রোগীকে আয়োডিন দেওয়া হয়? কোন রোগীকে আয়োডিন দেওয়া হয়? রাতকানা রোগ কিসের জন্য হয়? ভিটামিন এর অভাবে। রিকেটস কিসের জন্য হয়? ভিটামিন ডির অভাবে। শিশুদের রিকেটস হয়, বড়দের অস্টিওম্যালেশিয়া হয়। এখানে গয়টার কোথায় হয়? গয়টার বা গলকণ্ড থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের জন্য হয়, সেই কারণে এখানে আয়োডিন দেওয়া হয় যাতে গয়টার রোগটা না হয়। সঠিক উত্তর অপশন এ, গয়টার। পরের প্রশ্ন, নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? কাঁচি, ঢেকি, জাতি নাকি তুলাযন্ত্র? দ্বিতীয় শ্রেণীর লিভার, জাতি হবে দ্বিতীয় শ্রেণীর লিভার, আর কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, তুলাযন্ত্র বা সাধারণ দাঁড়িপাল্লা এটাও প্রথম শ্রেণীর লিভার, আর ঢেকিও কিন্তু প্রথম শ্রেণীর লিভার। আমরা লিভার সম্পর্কে ডিটেলস দেখব। দেখো, এখানে প্রথম শ্রেণীর লিভার, দেখো ছবি দেখতে পাচ্ছ, আলম্ব থাকে একদম মাঝখানে, এক প্রান্তে বলবাহু এক প্রান্তে ভারবাহু থাকে, এটাকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার। টুথব্রাশ, কাঁচি, তুলাযন্ত্র, ঢেকি, নলকূপের হাতল এগুলো হচ্ছে তোমাদের প্রথম শ্রেণীর লিভার। সাঁড়াশি, পেরেক তোলার হাতুল, শাবল সব কিন্তু প্রথম শ্রেণীর লিভার, কারণ মাঝখানে আলম্ব থাকে আর বলবাহু আর রোধবাহুর ঠিক মাঝখানে আলম্বটা থাকছে। এর যান্ত্রিক সুবিধা কত হয়? প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের বেশি হতে পারে, একের কম হতে পারে বা একের সমান, এই তিনটের মধ্যে হতে পারে। একের বেশি কখন? কাঁচি যদি হয় সেটা একের বেশি, একের কম ঢেকি যদি হয় সেটা একের কম, এবং একের সমান হচ্ছে তুলাযন্ত্র। প্রথম শ্রেণীর লিভার কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন দেয়। উদাহরণ সাধারণত তোমাদের বলে দেয় এটা কোন শ্রেণীর লিভার। যান্ত্রিক সুবিধাও হয়তো দিতে পারে। প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কিন্তু তিনটেই হয়, একের বেশি, একের কম এবং একের সমান, এই তিনটেই কিন্তু যান্ত্রিক সুবিধা হতে পারে। আর 3 রকম কিন্তু উদাহরণ তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটা? যেখানে আলম্ব একদম শেষ প্রান্তে থাকে, বলবাহু এবং ভারবাহুর পরে কিন্তু আলম্ব থাকে। উদাহরণ কি? নৌকার দাঁড়, ছিপ ফেলার যন্ত্র, জাতি, এক চাকার হাতল গাড়ি, পাঞ্চ করার যন্ত্র, ছিপি খোলার চাবি, এগুলো সব দ্বিতীয় শ্রেণীর উদাহরণ। এইখানে কিন্তু তোমাদের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হবেই হবে। এখানে প্রথম শ্রেণীর লিভারের মতন কিন্তু একের সমান বা একের কম বা একও হতে পারে এরকম নয়, কিন্তু এখানে সর্বদা একের বেশি হবে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে।
তোমরা কিন্তু উদাহরণগুলো একবার মনে রাখবে। তৃতীয় শ্রেণী লিভার দেখো, এখানে প্রথমে ভারবাহু থাকে, তারপরে বলবাহু এবং আলম্ব থাকে। তৃতীয় শ্রেণী লিভারের উদাহরণ কি? মানুষের হাত, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, চিমটে, সাইকেল, পাউরুটি কাটার ছুরি, এগুলো সব কিন্তু তৃতীয় শ্রেণী লিভারের উদাহরণ। এখানে কিন্তু যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হয়। ঠিক আছে, অসুবিধা থাকলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের প্রশ্ন দেখো, কোন ভিটামিনকে টেকোফেরল বলা হয়? টেকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন ই কে কিন্তু আমরা টেকোফেরল বলি, বা ভিটামিন ইর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল। এটি একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষগুলোকে র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। কয়েকটা ইম্পর্টেন্ট ভিটামিনের নাম আমি লিখে দিয়েছি। ভিটামিন এ এর কেমিক্যাল নেম হচ্ছে রেটিনল। ভিটামিন বি1 এর কেমিক্যাল নেম হচ্ছে থিয়ামিন। ভিটামিন বি2 রাইবোফ্লাভিন, বেরি রোগ হয়। ভিটামিন বি12 সাইনোকোবামিন, একটু আগেই দেখলাম। সি অ্যাসকর্বিক অ্যাসিড, স্কারবি রোগ হয়। ভিটামিন ডি ক্যালসিফেরল, এবং ভিটামিন কে ফাইলোকুইনিন। ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয়। পিডিএফ তোমরা কমেন্ট করলে পেয়ে যাবে, সেখানে কিন্তু সবকটাই থাকছে। পরের প্রশ্ন দেখো, লজ্জাবতী উদ্ভিদের যে চলন দেখা যায় তার নাম কি? নিকন্যাস্টিক চলন, ফটোন্যাস্টিক চলন, জিওন্যাস্টিক চলন, নাকি সিসমোন্যাস্টিক চলন? এখানে তোমাদের সঠিক উত্তর হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। তোমাদের উদ্ভিদ চলন কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, একটা স্লাইডে দেখে নাও। উদ্ভিদ চলন মূলত তিনটে ভাগে ভাগ করা যায়। ট্যাকটিক চলন, 2 ট্রপিক চলন, 3 ন্যাস্টিক চলন। এরপরে আমরা ট্যাকটিক চলনকে আবার কয়েকটা ভাগে ভাগ করব। ফটোট্যাকটিক চলন, থার্মোট্যাকটিক চলন, কেমোট্যাকটিক চলন, আর একটা হচ্ছে হাইড্রোট্যাকটিক চলন। টপিক চলনকে আমরা তিনটে ভাগে ভাগ করব। ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, আর জিওট্রপিক চলন। সেরকমই ন্যাস্টিক চলনকেও আমরা আবার দুটো ভাগে ভাগ করব। ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, সিসমোন্যাস্টি, আর একটা হচ্ছে কেমোন্যাস্টি। ঠিক আছে, এর প্রত্যেকটার কারণ বলছি। এই যে ফটোট্যাকটিক চলন, এটা হচ্ছে আলোর উদ্দীপকের প্রভাবে যায়, আলোর উদ্দীপকের প্রভাবে। ফটো মানে হচ্ছে আলো, আলোর উদ্দীপকের প্রভাবে যে চলন সেটাকে বলে ফটোট্যাকটিক চলন। থার্মোমিটার দিয়ে কি মাপে? উষ্ণতা মাপে। তাহলে উষ্ণতার উদ্দীপকের প্রভাবে যে চলন, উষ্ণতার প্রভাবে যে চলন, সেটা হচ্ছে থার্মোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন কোনটা? রাসায়নিকের প্রভাবে, রাসায়নিকের প্রভাবে যে চলন সেটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। আর হাইড্রোট্যাকটিক চলন কোনটা? জলের প্রভাবে যে চলন সেটাকে বলা হয় হাইড্রোট্যাকটিক চলন। ঠিক সেরকমই ফটোট্রপিক মানে কি? আলোর প্রভাবে চলন। হাইড্রোট্রপিক মানে কি? জলের প্রভাবে চলন। জিওট্রপিক মানে হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য চলন। এই যে ফটোট্রপিক, এখানে কি হয়? আলোর উৎসের অভিমুখে কাণ্ডের শাখা প্রশাখাগুলো এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফটোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন কোথায় দেখা যায়? মূলে দেখা যায়, জলের জন্য যে মূলের চলন। জিওট্রপিক চলন কি? মাধ্যাকর্ষণ শক্তির জন্য চলন। ন্যাস্টিক চলন কোনটা? ফটোন্যাস্টিক, একই জিনিস, আলোর প্রভাবে চলন। এর উদাহরণ হচ্ছে পদ্ম, সূর্যমুখী ফুল, এগুলো কি হয়? সূর্য উঠলে ফোটে, সেটা হচ্ছে ফটোন্যাস্টিকের উদাহরণ। থার্মোন্যাস্টিক কি? উদ্দীপকের যে তীব্রতা, মানে উষ্ণতার যে তীব্রতা। থার্মো মানে উষ্ণতা, থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপি, সেই উষ্ণতার তীব্রতা অনুযায়ী ফোটে, উষ্ণতার তীব্রতা অনুযায়ী উদ্ভিদের চলন। যেমন হচ্ছে টিউলিপ ফুলের পাপড়ি রোদ উঠলে ফোটে। ঠিক আছে, সিসমোন্যাস্টিক কোনটা? সিসমোন্যাস্টিক হচ্ছে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী। যেমন ওই যে লজ্জাপতির পাতা, একটু আগে যে প্রশ্নটা আমরা দেখলাম, লজ্জাপতির পাতা টাচ করলে বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে সিসমোন্যাস্টি। কেমোন্যাস্টি কোনটা? রাসায়নিক পদার্থ, যেমন সূর্য শিশির, পতঙ্গভুক যে উদ্ভিদগুলো রয়েছে, কোনো প্রাণী তাদের সংস্পর্শে আসলে সাথে সাথে তারা পাতাগুলো মুড়ে যায়, এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলনের উদাহরণ। এখানে লেখার জায়গা নেই, লিখলাম না। আশা করি উদ্ভিদের চলন সম্পর্কে একটা ধারণা তোমাদের দিতে পেরেছি। যদি তোমরা আরো বিস্তারিত জানতে চাও, ক্লাস 10 এর চলন গমন সম্পর্কটা রয়েছে, সেটা একবার রিভিশন করে নেবে, তোমাদের কিন্তু মাথায় থেকে যাবে। খারাপ হাতের লেখার জন্য কিন্তু একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু এই কম্পিউটারে এইভাবে লিখতে গেলে একটু হাতের লেখা খারাপ হয়ে যায়, আমার প্র্যাকটিসের একটু দরকার রয়েছে। চলো আমরা পরের প্রশ্নে এগিয়ে যাব। পরের প্রশ্ন 77 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইমালসনের উদাহরণ? এটি এসএসসি এমটিএস 2022-এ আসা প্রশ্ন। দুধ, কুয়াশা, রত্ন পাথর, নাকি মেঘ, কোনটা ইমালসনের উদাহরণ? দেখো সঠিক উত্তর হচ্ছে দুধ। দুধ একটি ইমালসান। ইমালসান হলো 2 বা ততোধিক অমিশ্রণীয় তরলের একটি মিশ্রণ, যেখানে একটি তরল অন্যটিতে সূক্ষ্মভাবে ছড়িয়ে থাকে।
দুধ হলো একটি ইমালশনের উদাহরণ, এখানে ক্ষুদ্র চর্বি কণা জলের ওপর ছড়িয়ে থাকে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে দুধ। পরের প্রশ্ন 78, Fe2O3, এটা এইভাবে লিখতে হবে, এর সাথে যদি 3টে কার্বন মনো অক্সাইড বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয় 2Fe প্লাস 3টে কার্বন ডাই অক্সাইড। এখানে লোহা বিজারিত হয়েছে না কার্বন মনো অক্সাইড বিজারিত হয়েছে, কোনটি ঠিক সেটা তোমাদের বলতে হবে বা কোনটা ভুল। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে লোহা বিজারিত হয়েছে। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে লোহা বিজারিত হয়েছে এবং কার্বন ডাই অক্সাইড জারিত হয়েছে। লোহাকে দেখো এই যে Fe, এখানে Fe2O3, এখান থেকে অক্সিজেন কি হলো, অপসারণ হয়ে গেল। এইখানে অক্সিজেনকে তোমরা পাচ্ছ না। অক্সিজেন যে অপসারণ হয় এটাকে বলা হয় বিজারণ প্রক্রিয়া। এখানে বিজারণ প্রক্রিয়া হলো আর লোহা কিন্তু বিজারিত হলো। আর কার্বন মনোঅক্সাইডে দেখো, কার্বন মনোঅক্সাইড কি হলো, অক্সিজেনের সাথে যুক্ত হলো, এখানে আরেকটা অক্সিজেন যুক্ত হলো। অক্সিজেন যুক্ত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় জারণ প্রক্রিয়া, তাই কার্বন ডাই অক্সাইড জারিত হয়েছে। এটা হয়েছে জারণ আর এটা হয়েছে বিজারণ। বিজারণ কাকে বলে, যেখানে অক্সিজেন কিন্তু অপসারণ হয়। আর জারণ কাকে বলে, যেখানে অক্সিজেন যুক্ত হয়। তাহলে এখানে কোন অপশনটা সঠিক হবে, লোহা বিজারিত হয়েছে নাকি কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়েছে, তোমরা বলো। লোহা বিজারিত হয়েছে, কারণ লোহা অক্সিজেন ত্যাগ করেছে। আর কার্বন ডাই অক্সাইড কি করে বিজারিত হলো, কার্বন ডাই অক্সাইড তো জারিত হলো। তাহলে অপশন এ লোহা বিজারিত হয়েছে, এটা কিন্তু হবে। পরের প্রশ্ন 79 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি শক্তিশালী জারক, H2O2, O3 নাকি K2Cr2O7 নাকি KMNO4, পটাশিয়াম পারোম্যাঙ্গানেট। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে পটাশিয়াম পারোম্যাঙ্গানেট একটি শক্তিশালী জারক পদার্থ, KMNO4। পরের প্রশ্ন, CO2 এবং ম্যাগনেসিয়াম এর বিক্রিয়ায় MgO এবং C, এখানে জারক পদার্থ কোনটি, এই বিক্রিয়ার মধ্যে জারক পদার্থ কোনটা সেটা তোমাদের বলতে বলেছে। CO2 এর সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে, MgO এবং C। তোমাদের কি বলেছিলাম, অক্সিজেন অপসারণ হয়েছে, CO2 থেকে কার্বন হয়ে গেছে এবং এখানে অক্সিজেন যুক্ত হয়েছে। এখানে দেখো ম্যাগনেসিয়াম অক্সিজেন গ্রহণ করে MgO তে পরিণত হয়েছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম কিন্তু জারিত হয়েছে, এটা জারিত হয়েছে। আর কার্বন ডাই অক্সাইড অক্সিজেন অপসারণ করে এটা হয়েছে সি তে পরিণত হয়েছে, কার্বনে পরিণত হয়েছে, এটা হয়েছে বিজারিত হয়েছে। যেহেতু দেখো কার্বন ডাই অক্সাইড ম্যাগনেসিয়ামকে জারিত করেছে, তাই নিজে কিন্তু কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়েছে, তাই কার্বন ডাই অক্সাইড হচ্ছে এখানে জারক পদার্থ। সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড জারক পদার্থ, নিজে বিজারিত হয়েছে কিন্তু ওটা জারক পদার্থ। ঠিক আছে, একটু জারণ বিজারণ চ্যাপ্টারটা ক্লাস 10 থেকে পড়ে নেবে। পরের প্রশ্ন, সমবেগে ত্বরণে সমীকরণ ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, এখানে ইউ দ্বারা কি বোঝানো হয়। গতির যে 3টে সমীকরণ আছে সেটা তোমাদের কাছে বলে দিই। গতির 3টে সমীকরণ কি কি, একটা হচ্ছে ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা। আর একটা সমীকরণ আছে এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই একটা সমীকরণ আছে। আরো একটা সমীকরণ আছে ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই হচ্ছে গতির 3টে সমীকরণ। কোনটা কি দিয়ে ডিনোট করা হয় সেটা একবার দেখো। ইউ কে বলা হয় প্রাথমিক বেগ, ভি একে বলা হয় অন্তিম বেগ, একে বলা হয় ত্বরণ, আর টি একে বলা হয় সময়। তাহলে এখানে তোমরা বলো ইউ দ্বারা কি বোঝানো হয়, তোমরাই বলো ইউ দ্বারা কি বোঝানো হয়। ইউ দ্বারা প্রাথমিক বেগকে বোঝানো হয়, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। 82 নম্বর প্রশ্ন দেখো, একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্ত পরিক্রমণ করলে মোট সরণ কত হবে। আর ব্যাসার্ধের বৃত্ত বস্তুটা পরিক্রমণ করছে, তাহলে ওর মোট সরণ কত হবে। যদি ধরি বস্তুটা এখান থেকে এই বরাবর ঘুরছে, আবার পুনরায় এইখানটায় চলে আসলো, তাহলে ওর সরণ কত হবে। তাহলে ওর সরণ শূন্য হবে। কোনো এক স্থান থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই স্থানে যদি ফিরে আসা হয় তাহলে সরণ শূন্য হয়, শূন্য। ঠিক আছে, পরের প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্রকে গ্যালিলিওস ল অফ ইনার্শিয়া বলা হয়। সঠিক উত্তর হবে নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা গ্যালিলিওস ল অফ ইনার্শিয়া বলা হয়। আগে আমরা জানবো যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি জিনিস জানতে পারি। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা 1 নম্বর বলের সংজ্ঞা পেতে পারি, 2 নম্বর জাড্ডের ধারণা পেতে পারি, আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পেতে পারি, বলের মান পেতে পারি, 2 নম্বর ভরবেগের পরিবর্তনের হার জানতে পারি।
ভরবেগের পরিবর্তনের হার জানতে পারে। তৃতীয় গতিসূত্র বলছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে গ্যালিলিওস ল অফ ইনার্শিয়া, এটা বলা হয় প্রথম গতিসূত্রকে। ঠিক আছে, চলো। একটি হালকা এবং একটি ভারী ভরের বস্তু একই গতিবেগ নিয়ে একই দিকে চলছে, এক্ষেত্রে কার ভরবেগ বেশি হবে? এখানে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। কি করে ভারী বস্তুর ভরবেগ বেশি হচ্ছে? পি ইজ ইকুয়াল টু এম ভি, এই ফর্মুলাতে যদি বসাও, এখানে এম হচ্ছে ভর আর ভি হচ্ছে ভেলোসিটি মানে গতিবেগ। কি বলেছে? একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তু। একটা যদি হালকা বস্তু হয় ধরলাম m1, আর ভারী বস্তু যেটা সেটা ধরো m2। ঠিক আছে, এটার ভারী বস্তু একই দিকে চলছে, এবার কার ভরবেগ বেশি হবে? ভরবেগ যথারীতি এই যে হালকা বস্তুরটা কম হবে, ভারী বস্তুর বেশি হবে, কারণ এর এম বেশি ভারী, তাই না? তাই ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। পরে প্রশ্ন, আর তারের বর্ণ কি হয়? আর তার মানে হচ্ছে তোমার আর্থিনের তার। আর্থিনের তারের বর্ণ কি হয়? দেখো এখানে একটা ছবি দিয়ে প্রকাশ করেছি। আর্থিনের যে তার হয় সেটা গ্রিন তার হয়, লাইভ যে তার হয় সেটা রেড কালারের হয়, এবং নিউট্রাল যে তারটা থাকে সেটা কালো কালারের হয়ে থাকে। তাহলে আর তারের বর্ণ কি? সবুজ। পরে প্রশ্ন, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? এটি কলকাতা পুলিশের এসআইতে 2011 সালে আসা প্রশ্ন। প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে বলা হয় গন্ধক। সাধারণত আগ্নেয়গিরি অঞ্চল, খনিজ অঞ্চলে এগুলো পাওয়া যায়। আর এই জিপসাম এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট। সিনবার একে বলা হয় মার্কারি সালফাইড। এবং ব্রিকস্টোন এটা হচ্ছে সাধারণ একটি নির্মাণ সামগ্রী। ঠিক আছে, ঘর বাড়ি তৈরি করতে এই ব্রিকস্টোন দিয়ে তৈরি হয়। সালফারের মুক্ত অবস্থা এগুলো নয়, আর সালফারের মুক্ত অবস্থাকে বলা হয় গন্ধক। পরে প্রশ্ন, এইডস বা এইচআইভি ভাইরাস কি ধরনের একটি ভাইরাস? ডিএনএ ঘটিত ভাইরাস নাকি আরএনএ ঘটিত নাকি ডিএনএ আরএনএ উভয় ঘটিত ভাইরাস হচ্ছে এইচআইভি ভাইরাস? দেখো, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস যেটা এইচআইভি ভাইরাস, এটা এক ধরনের রেট্রো ভাইরাস যা আরএনএ ভাইরাস নামেও পরিচিত। মানব দেহের কোষে প্রবেশ করার পর এই রিভার্স ট্রান্সক্রিপ্ট নামক এনজাইমের সাহায্যে এইটি আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। এই ডিএনএ যখন পোষক কোষের ডিএনএ এর সাথে মিশে যায় তখন ভাইরাসের প্রতিলিপি গঠন করতে সাহায্য করে। তাহলে এইডস বা এইচআইভি ভাইরাস কি ধরনের ভাইরাস? এটি একটি আরএনএ ভাইরাস। পরে প্রশ্ন, জেনারেটর কোন নীতির উপর কাজ করে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মোটর এফেক্ট, নাকি কুলম্বস ল, নাকি জুলস ল? দেখো, জেনারেটর যেটা কাজ করে সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এর উপরে কিন্তু কাজ করে জেনারেটর। পরে প্রশ্ন 89 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? অটোনোমাস নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রণ হয় না। গ্রন্থি, জরায়ু, হৃদযন্ত্র, নাকি চক্ষু? এখানে কিন্তু নিয়ন্ত্রণ হয় না বলেছে। চক্ষু হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত নয়। গ্রন্থি, জরায়ু, হৃদযন্ত্র এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি, স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু চোখের নড়াচড়া, পিউপিলারি যে প্রতিক্রিয়া, এগুলো কিন্তু স্বেচ্ছামূলক নিয়ন্ত্রণে থাকে, সেই কারণে এটা স্বয়ংক্রিয় পেশি দ্বারা নিয়ন্ত্রিত নয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে চোখ। 90 নম্বর প্রশ্ন, ব্যবহারের ফলে অঙ্গের বিকাশ এবং অব্যবহারের ফলে লুপ্তি, এই যে তত্ত্বটি, এটা কার তত্ত্ব? ব্যবহারের ফলে অঙ্গের বিকাশ এবং অব্যবহারের বিলুপ্তি, এটা কিন্তু ল্যামার্কের ব্যবহার অব্যবহার সূত্র নামেও পরিচিত। আর ল্যামার্কের লেখা একটা বিখ্যাত বই আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, ফিলোসফিক জুলজি। এই বইটা হচ্ছে ল্যামার্কের লেখা। এখানে ইনি ব্যবহার অব্যবহারের সূত্র লিখে রেখেছেন। এই তত্ত্ব অনুযায়ী ক্রমাগত যেসব অঙ্গের ব্যবহার করা হয় সেটার বিকাশ ঘটে। যেমন জিরাফ, আগে ঘোড়ার মতন এর গলাটা ছিল, ধীরে ধীরে উঁচু ডালের পাতা খেতে খেতে গলা অনেকটা উঁচু হয়ে গেছে। ব্যবহারের ফলে অঙ্গের বিকাশ ঘটেছে। আর এই বিজ্ঞানী ডারউইন, ওনার লেখার একটা বই আছে অরিজিন অফ স্পিসিস, ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বই। 1859-এ এইটা লেখা হয়েছিল। ক্লাস 10-এর অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারটা একবার পড়ে নেবে, সেখানে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে। চলো পরের প্রশ্নে যাব। নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? 91 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাস কাকে বলা হয়? নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন পেন্টা অক্সাইড, নাকি নাইট্রোজেন? দেখো, নাইট্রাস অক্সাইড বা N2O এটি কিন্তু লাফিং গ্যাস নামে পরিচিত। 92 নম্বর প্রশ্ন, অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে 3 আয়তন HNO3 এবং 1 আয়তন HCl থাকে, নাকি 1 ভাগ H2SO4 3 ভাগ HCl থাকে? বলো। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া এটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের একটি মিশ্রণ। নির্দিষ্ট অনুপাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড মিশিয়ে এই অ্যাকোয়ারিজিয়া
বা অম্লরাজ কিন্তু তৈরি করা হয়। 1:3 অনুপাতে কিন্তু এই মিশ্রণটা থাকে। 1/HNO3 এবং এই যে এখানে HNO3 এটা থাকে 1 ভাগ, আর 3 ভাগ থাকে HCl। 1:3 অনুপাতে এটাকে মিশিয়ে অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ তৈরি করা হয়। এই মিশ্রণটি সোনা, প্ল্যাটিনামের মতন যেসব ধাতুগুলো রয়েছে সেটাকে দ্রবীভূত করতে সক্ষম। 93 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতুটি বর্তমান থাকে? ম্যাগনেসিয়াম, বেরিয়াম, বেরিলিয়াম নাকি ক্যালসিয়াম? ক্লোরোফিলের মধ্যে যে ধাতুটি উপস্থিত সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল যা উদ্ভিদ এবং শৈবালের ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। ম্যাগনেসিয়াম পরমাণু কি করে? আলোর শক্তি শোষণ করে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তরের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন 94 নম্বর প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? 11 জোড়া, 23 জোড়া, 32 জোড়া নাকি 31 জোড়া? মানুষের সুষুম্না স্নায়ু এটা 31 জোড়া, আর 23 জোড়া হচ্ছে মানুষের ক্রোমোজোম। ক্রোমোজোমের কিন্তু দুটো ভাগ আছে, একটা হচ্ছে অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম। অটোজোম হচ্ছে 22 জোড়া আর সেক্স ক্রোমোজোম 1 জোড়া। টোটাল 23 জোড়া হচ্ছে মানুষের ক্রোমোজোম, ঠিক আছে, বা 46টি বলতে পারো এটা ক্রোমোজোম। এখানে 31 জোড়া, 62টি তোমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা। 95 নম্বর প্রশ্ন দেখবো, কেরোসিনের তেলের নিচে কোন উপাদান নিরাপদে রাখা হয়? কেরোসিনের নিচে সোডিয়াম, তামা, পারদ নাকি রূপা রাখা হয়? কেরোসিনের নিচে যেটা রাখা হয় সেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয়। আর এই যে রূপা, এ হচ্ছে সবচেয়ে ভালো তড়িৎ পরিবহন করতে পারে। সবচেয়ে তড়িৎ পরিবহনের সুপরিবাহী হচ্ছে রূপা, কিন্তু রূপা আমরা ওয়ারিং এ ব্যবহার করি না কারণ এটা কস্টলি বেশি, তাই আমরা তামা ব্যবহার করি। ঠিক আছে, 96 নম্বর প্রশ্ন দেখবো, কোন কোষ অঙ্গাণু নিজস্ব ডিএনএ ও রাইবোজোম আছে? গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া নাকি প্লাস্টিড নাকি লাইসোজোম? গলগি বস্তু এবং কোষ গহ্বর ও প্লাস্টিড। ডিএনএ ও রাইবোজোম আছে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড, এদের কিন্তু নিজস্ব ডিএনএ ও রাইবোজোম আছে। 97 নম্বর কোশ্চেন, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? বাষ্পীভবন, পাতন, ঊর্ধ্বপাতন নাকি ঘনীভবন? সরাসরি গ্যাসীয় অবস্থার যে রূপান্তর সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। যেমন কর্পূর বা ন্যাফথালিন, এখানে তাপ দিলে কিন্তু এরা তরলে পরিণত না হয়ে ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়, সেই কারণে এটাকে বলা হয় সাবলিমেশন। বাষ্পীভবন কি? একটি তরল থেকে যখন গ্যাসে রূপান্তরিত হয় সেটাকে বলা হয় বাষ্পীভবন বা এভাপোরেশন। পাতন কি বা ডিস্টিলেশন, মিশ্রণ থেকে বিভিন্ন উপাদানগুলোকে তাদের স্ফুটনাঙ্কের পার্থক্যের ভিত্তিতে পৃথক করা হয়, সেটাকে বলা হয় পাতন প্রক্রিয়া। ঘনীভবন কি? গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে বলা হয় ঘনীভবন। দেখতে দেখতে আমরা 97 নম্বর প্রশ্ন কমপ্লিট করলাম। পরের প্রশ্ন, বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B3, B6, B1 নাকি B12? দেখো, বেরিবেরি এই রোগটা ভিটামিন B1 বা থায়ামিনের অভাবে হয়। এর রাসায়নিক নাম থায়ামিন, এর অভাবে হয়। এর আগে কিন্তু আমি বলে দিয়েছি কয়েকটা ভিটামিনের রাসায়নিক নাম এবং তাদের অভাবজনিত রোগের নাম। এখানে কয়েকটি ভিটামিন এবং তাদের অভাবজনিত রোগের নাম দেখে নাও। ভিটামিন এ রেটিনল, এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। ভিটামিন B1 থিয়ামিন, এর অভাবে কি হয়? বেরিবেরি রোগ হয়। ভিটামিন B3 পেলেগ্রা রোগ হয়, এই কোশ্চেনটা কিন্তু ছিল। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড স্কারবি রোগ হয়। ডি ক্যালসিফেরল, শিশুদের রিকেট, বড়দের অস্টিওম্যালেসিয়া। ভিটামিন ই প্রযোজন ক্ষমতা হ্রাস হয়। ভিটামিন কে অধিক রক্তক্ষরণ হতে থাকে। পরের প্রশ্ন 99, লক জ নিচের কোন রোগের সবচেয়ে শেষ পর্যায়? ডিপথেরিয়া, নিউমোনিয়া, সিফিলিস নাকি টিটেনাস? দেখো, লকজ হচ্ছে টিটেনাসের সব থেকে শেষ পর্যায়। টিটেনাস একটা ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ যা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং পেশি সংকোচনের ফলে যে চোয়ালগুলো হয় একদম শক্ত হয়ে যায়, চোয়াল আটকে যায়, এটাকে বলা হয় লকজ, যা টিটেনাস রোগের শেষ পর্যায়। 100 নম্বর কোশ্চেন, ডিএনএ এর পিরিমিডিন বেসগুলি কি? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, অ্যাডিনিন নাকি সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন? ডিএনএ সম্পর্কে আগে একটা কোশ্চেন ছিল, সেখানে কিন্তু বেসগুলো আমি লিখে দিয়েছিলাম। আজকে দেখবো ডিএনএ দুটো বেস রয়েছে, একটা হচ্ছে পিউরিন বেস আর একটা হচ্ছে পিরিমিডিন বেস। পিউরিন বেসে কি বলা হয়? অ্যাডিনিন, গুয়ানিন এইটা থাকে হচ্ছে পিউরিন বেসের মধ্যে। পিরিমিডিন বেসের মধ্যে কি থাকে? থাইমিন আর সাইটোসিন থাকে। এই চারটেই কিন্তু ডিএনএ এর মধ্যে থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। একটা পিউরিন বেস আর একটা হচ্ছে পিরিমিডিন বেস। তাহলে আমাকে পিরিমিডিন বেস জানতে চাইছে, কোনটা হবে পিরিমিডিন বেস? থাইমিন আর হচ্ছে সাইটোসিন, অপশন ডি। ঠিক আছে,
ক্লিয়ার? 101 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখব। হৃদয়ের কোন কপাট বা ভালভ ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে থাকে? দেখো, ডান অলিন্দ এবং ডান নিলয় আমাদের যে হৃৎপিণ্ড থাকে সেটা কিন্তু 4টে প্রধানত কপাটিকা থাকে। একটা ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। এখন ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ বা ত্রিপত্র কপাটিকা। অপশন বি। এই কপাটিকা কি করে? ডান অলিন্দ থেকে ডান নিলয়ে অক্সিজেন বিহীন রক্ত প্রবাহিত হতে দেয় এবং রক্তকে ডান নিলয় থেকে ডান অলিন্দে ফিরে যেতে বাধা দেয়। এটাই কিন্তু আমাদের হৃৎপিণ্ডের ট্রাইকাসপিড ভালভের কাজ। এখানে আমরা আজকের ম্যারাথন ক্লাস শেষ করছি। টোটাল 101 খানা কোশ্চেন করালাম। তোমাদের যদি কমেন্ট থাকে তাহলে পিডিএফ পেয়ে যাবে, আর তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি তোমরা কন্টিনিউ করতে বলো, এনটিপিসি সিবিটি 2, তোমাদের আরআরবি গ্রুপ ডি বা ডব্লিউবিএসএসসি যে কোনো ধরনের পরীক্ষার জন্য যদি তোমরা প্রিপারেশন নাও, তোমরা কিন্তু কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো। এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ। আর তোমরা যারা নতুন ভিডিওটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিজেদের বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ারও করে দেবে।